আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আরো একটা গল্প নিয়ে। ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের গল্পটা কি নিয়ে হতে যাচ্ছে। কয়েকদিন ব্যস্ততা থাকার জন্য আপনাদেরকে ভিডিও দেওয়ার সময় হয়নি, তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। রাত 11টা বাজে। বাসায় গিয়ে খাবার খাবো, এখনো তা নসিব হয়নি। আর ভালো লাগে না এই দুনিয়ার কোলাহল, তার মধ্যে সৎমার পেঁচাল একদম সহ্য হয় না। দিনভর কাজ করে রোজগার করি, তাও উনার হয় না, আরো টাকা চাই উনার। মনে হয় আমি টাকার মেশিন। হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি, কোনো গাড়ি নাই যে গাড়ি করে বাসায় যাব। আর গাড়ি করে বাসায় গেলে মা দেখলেও শুরু করবে যে লাট সাহেব পায়ে চলাচল করে আসতে পারে না, তাই গাড়ি লাগে ওনার। ওহ, সারাদিন কাজ করে পা আর চলছে না, পায়ের গোড়ালিগুলো মনে হয় এখনই খুলে পড়ে যাবে। না, আর সম্ভব না হেঁটে যাওয়া, একটু বসে জিরিয়ে নেই, তারপর না হয় আবার বাসায় যাওয়া যাবে। রাস্তার ধারে একটা জায়গায় বসে আছি, পাশে ধান ক্ষেত, তারপর পাশে আবার পুরো জঙ্গল। ভয়ও করছে, কিন্তু ভয় করলেও কিছু করার নেই, পা যে আর চলছে না। হঠাৎ মনে হলো পাশে কেউ একজন বসে আছে আমার পাশে, ফিরে দেখলাম না, কেউ নেই তো। হঠাৎ কাঁধে কারো মাথা রাখার উপস্থিতি টের পেলাম। এবার তো ঘাবড়ে গেলাম, কে কে, কিন্তু কাউকেই তো দেখছি না। না, এখানে আর থাকা যাবে না, তাড়াতাড়ি উঠে চলে যেতে হবে। কিন্তু কেউ একজন পিছন থেকে জড়িয়ে ধরেছে মনে হচ্ছে। এবার ভয় পেয়ে গেলাম, ভয়ের চোটে কপাল বেয়ে ঘাম পড়ছে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। প্লিজ কে, আপনি সামনে আসুন, আমার খুব ভয় করছে। অদৃশ্য থেকে একটা আওয়াজ আসলো, ভয় পাওয়ার কিছুই নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না। আর আমি তোমার সামনে আসলে তুমি সহ্য করতে পারবে না, আমার রূপ দেখলে তোমার চোখের জ্যোতি নষ্ট হয়ে যাবে। এবার ভয়ের মাত্রাটা যেন আরো বেড়ে গেল। কে আপনি, আর আপনি সামনে আসলে কেন সহ্য করতে পারবো না? অদৃশ্য থেকে আবার আওয়াজ আসলো, কারণ আমি পড়ি। পড়ি কথাটা শোনার পর তো মনে হয় এবার সত্যি আমার প্যান্ট নষ্ট হয়ে যাবে। চুপ করে আছি ভয়ে। অদৃশ্য থেকে আওয়াজ আসলো, এই কথা বলছো না কেন? কি বলবো বুঝতে পারছি না, কি বলবো আমি? অদৃশ্য থেকে আওয়াজ আসলো, চলো আমরা ওই দিকটাতে গিয়ে বসি, ঘাসের উপরে। ভয়ে ভয়ে বললাম আচ্ছা, কারণ কথা না শুনলে আমার ঘাড় মটকাবে। আমি বললাম আচ্ছা, কোথায় আপনি? আমি এসে বসেছি তো ঘাসে। পাশে থেকে আওয়াজ আসলো, এই তো আমি পাশে। আমি বললাম আচ্ছা, একটা কথা বলি। পাশে থেকে আওয়াজ আসলো, হ্যাঁ বলো। আমি বললাম দেখুন, আপনি সামনে না আসলে আমি কথা বলবো কিভাবে, আপনি প্লিজ আমার সামনে আসুন। অদৃশ্য থেকে আওয়াজ আসলো, আচ্ছা আসবো, তবে তার আগে বলো তোমার কেমন মেয়ে পছন্দ, মানে তোমার স্বপ্নের রানীটা কেমন হবে? আমি বললাম আমার পছন্দ সাদা সিধা একটা মেয়ে, যে সাদা একটা সিম্পল ড্রেস পরবে, যাকে এক দেখায় আমি ভালোবেসে ফেলবো, ওর রূপে পাগল হয়ে যাব আমি। অদৃশ্য থেকে বলল আচ্ছা ওয়েট। হঠাৎ দেখলাম সাদা একটা আলোক রোশনি জ্বলতে জ্বলতে উপরের দিকে থেকে নামছে। আলোক রোশনিটা হঠাৎ বড় হয়ে গেল। আলোক রোশনিটা বড় হওয়ার পর এত আলোকিত হয়ে গেল যে জায়গাটা আমি চোখে কিছুই দেখতে পাচ্ছি না। হঠাৎ সবকিছু আবার আগের ন্যায় ক্লিয়ার হয়ে গেল, সব স্বাভাবিক হয়ে গেল। পাশে ফিরতে দেখলাম সাদা ড্রেস পরা একটা মেয়ে আমার পাশে বসে আছে। মেয়েটার দিকে নজর পড়তেই আমার দুনিয়াদারি পাল্টে গেল। এত সুন্দর মেয়ে এই জমিনের বুকে এর আগে কখনো আমি দেখি নাই। মনে হচ্ছে জান্নাতের কোনো হুর ভুল করে জমিনে নেমে এসেছে। আমি হাঁ করে ওর দিকে তাকিয়ে আছি। এই এই কি দেখো, আমার লজ্জা করে তো, এমন করে তাকিও না। মেয়েটার কথায় আমার ধ্যান আসলো, কিন্তু আমার সবকিছু যেন উলট পালট হয়ে গেল, মাথায় কিছুই কাজ করছে না। আমি বললাম আপনার নাম কি, আপনার বাসা কোথায়, আপনি কি করেন, আপনার বাসায় কে কে আছে? এক গাদা প্রশ্ন ছুড়ে মারলাম। মেয়েটা বলল এই এই স্টপ স্টপ, আস্তে আস্তে, একটা একটা করে জিজ্ঞেস করো, না হয় একসাথে এতগুলোর উত্তর আমি কিভাবে দিব? মেয়েটা বলল আমার নাম মাবসুরাতুন নূর, তবে সবাই আমাকে মাবসুরা বলে ডাকে। আর আমার বাসা হচ্ছে পরিপালকে, আর আমার বাসায় আমার বাবা আর মা আছে। আমি বললাম আপনি পরি হলে জমিনে কি করছেন? এখন আর তেমন ভয় করছে না। মেয়েটা বলল আমি জমিনে আমার অর্ধাঙ্গিনী খুঁজতে এসেছি, কারণ আমার ছোটকাল থেকে একটাই ইচ্ছে, আমি মানুষকে বিয়ে করব আর আমার বাবার সিংহাসনের অধিকার বানাবো। আমি মানে বুঝলাম না। মেয়েটা বলল মানে আমার বাবা পরিপালকের রাজা, আমার বাবা চায় আমার বাবার পরে আমার বাবার সিংহাসনের উত্তরাধিকারী আমাকে বানাবে, কিন্তু পরিপালকের কিছু অসৎ পরি এটা চায় না, তারা চায় উত্তরাধিকার কোনো পুরুষকে দেওয়া হোক। কেননা আমার বাবার কোনো ছেলে সন্তান নাই, তাই তারা বুদ্ধি করে উত্তরাধিকারী হাতিয়ে নিতে চায়। আমি বললাম ও। মাপসুরা বলল আজকে আমার সময় হয়ে এসেছে, আমি উঠি, কালকে আবার কথা হবে। এত সময় ধরে বেশ ভালোই লাগছিল মেয়েটার সাথে কথা বলতে। যেই না বললো মেয়েটা চলে যাবে, তখন মনটাও খারাপ হয়ে গেল। আচ্ছা, এরপর কি আমাদের আর কখনো কথা হবে? মাপসুরা বলল হ্যাঁ হবে, কালকে আমি আবার এই সময়ে এইখানে তোমার জন্য অপেক্ষা করব, তুমি এসো কেমন? আমি বললাম আচ্ছা। মাপসুরা বলল আর মাত্র 3 মিনিট সময় আছে, আমার যেতে হবে, তুমি তাড়াতাড়ি চোখ বন্ধ করো। আমি বললাম চোখ বন্ধ করবো কেন? মাপসুরা বলল আরে করতে বলেছি করো না, আর আমি বলার আগ পর্যন্ত চোখ খুলবে না। আমি বললাম আচ্ছা। চোখ বন্ধ করতে হঠাৎ মনে হলো
ঠোঁটজোড়া কেউ নিজের দখলে করে নিয়েছে। কারো ঠোঁটের উষ্ণতা অনুভব করলাম, আমারও কেন যেন ভালো লাগছে। মাপসুরা বলল, এই চোখ খুলবে না কিন্তু। আমি বললাম আচ্ছা। মাপসুরা একটু পর আমাকে ছেড়ে দিল আর বলল, আমি আমার রূপ পরিবর্তন করছি, চোখ খুললে কিন্তু তোমার ক্ষতি হবে। আমি চোখ বন্ধ করে আছি। একটু পর মেয়েটা বলল, এবার চোখ খুলো। তারপর আমি চোখ খুললাম। তারপর মাপসুরাকে আর দেখতে পাচ্ছি না। মেয়েটা কোথায় গেল? অনেক ডাকাডাকি করলাম, না কেউ নাই। তারপর মোবাইলটা পকেট থেকে বের করে দেখলাম কয়টা বাজে। ঘড়ির টাইম দেখে মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। রাত 2টা বাজে। আজকে বাসায় গেলে মা আমাকে মেরেই ফেলবে। তাড়াতাড়ি করে উঠে ঘরের দিকে হাঁটা দিলাম, কিন্তু কেন যেন মনে হচ্ছে ঠোঁটজোড়া মিষ্টি হয়ে আছে। মনে হয় মিষ্টির গোডাউনে ঢুকে কয়েক শত কেজি মিষ্টি খেয়েছি। বাসায় প্রায় পৌঁছে গিয়েছি, আর একটু পথ বাকি। ও আচ্ছা, আমার পরিচয় দিতে তো ভুলে গেছি। আমার নাম আকাশ। পড়ালেখা অনার্স 2য় বর্ষ পর্যন্ত। আর পড়া হয়নি, কারণ মা মারা যায়। পরে বাবাও আরো একটা বিয়ে করে নেয়। তিনি চায় না আমি আর পড়ালেখা করি, সো অফ করে দিয়েছি। আর একটা ছোটখাটো দোকানে কাজ করি। এই পরিচয়টা খালি গল্পের ক্ষেত্রে। বাসায় পৌঁছাতেই মাকে ডাক দিলাম। বা এসে দরজা খুলে দিল, সাথে আরো এক গাদা কথা শুনিয়ে দিল। লাট সাহেবের ছেলে, এত রাত অব্দি কোথায় ছিলি? তোর কি ঘর বাড়ি নাই নাকি? রাতের বেলায় ঘুমটা নষ্ট করে তোর জন্য দরজা খুলতে হচ্ছে। কাল থেকে এমন হলে ঘরে জায়গা পাবি না। আকাশ ভাবলো, কি আর করার, কথা শোনা তো আমার নসিবে সবসময় লেখা আছে। মাথা নিচু করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, গায়ে পরনের শার্টটা যখন খুললাম তখন একটা ঘ্রাণ আসলো নাকে। মনে হচ্ছে পাগল হয়ে যাব। ঘ্রাণটা আমাকে একদম পাগল করে দিচ্ছে। তারপর খেয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবছি একটু আগের ঘটনা। মেয়েটাকে একদিনেই মনে ধরে গেছে আমার। আচ্ছা, মাপসুরা কি কালকে আমার জন্য ওই জায়গায় অপেক্ষা করবে? কিছুতেই ভুলতে পারছি না মাপসুরাকে। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। অন্যদিকে মাপসুরা ওর পরিপালকে যায়। মাপসুরের বাবা বলে, কিরে বলির পাঠা পেলি? মাপসুরা বলল, হ্যাঁ বাবা, বলির পাঠা পেয়ে গেছি। মাপসুরের বাবা বলল, তো কতদিন সময় লাগবে তোকে ওর পটাতে? মাপসুরা বলল, বাবা বেশি দিন না, অল্প কয়েকদিন ধৈর্য ধরো তোমরা। মাপসুরায়ের বাবা বলল, আচ্ছা। অন্যদিকে সকালবেলায় ঘুমের মধ্যে, কিরে পানি পড়ে কোথা থেকে? ছাদ কি ছিদ্র হয়ে গেল নাকি? যে বাইরে বৃষ্টি হচ্ছে, ঘরে এসে পানি পড়ছে। ঘুম ঘুম চোখ চোখ খুলে দেখে ওর সৎমা পানির বালতি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। বুঝে গেলাম পানি কোথা থেকে পড়ছিল। আকাশের মা বলে, কিরে লাট সাহেবের ছেলে, সকাল কি হয় নাই এখনো? কয়টা বাজে খেয়াল আছে তোর? কাজে যাচ্ছিস না কেন? আকাশ বলল, মা একটু ঘুমাতে দাও না। আকাশের মা বলল, ওকে ঘুমা, তোর আজকে ঘরে কিছুই মিলবে না। আকাশ বলল, মা তুমি এমন করো কেন? আকাশের মা বলল, কেমন করি? কাজে না গিয়ে পরে পরে ঘুমাচ্ছিস। ঘরের বাজার সদাই এর টাকা তোর কোন বাবা দিবে শুনি? তোর বাবা যা কামাই করে সব তো আমাদের খরচে লেগে যায়। তোর জন্য এক্সট্রা করে সবকিছু করতে পারবো না। নিজের সমস্ত কিছু নিজে রোজগার করে আন না, তাহলেই ঘরে খাবার জুটবে। আকাশ বলল, ওকে মা, কাজে যাচ্ছি, তুমি নাস্তা দাও। আকাশের মা বলল, নাস্তা আমরা খেয়ে নিয়েছি, তোর জন্য নাস্তা নাই। নাস্তা ছাড়া কাজে যা, না হয় রাতের খাবারও জুটবে না কপালে। এই বলে চলে গেল রুম থেকে। মার কথা শুনে চোখে পানি চলে এলো। যেমনই হোক, আপন মা না হোক, সৎ মা হোক, তারপরেও তো মা। কিভাবে পারে উনি এমন ধারা করতে আমার সাথে? ওনারও তো একটা মেয়ে আছে, ওর জন্য তো সবসময় কিছু রেডি থাকে। কিন্তু আমার কপালে সামান্য নাস্তাটুকু জুটে না। আজ মা যদি বেঁচে থাকতো, এমন ধারা কোনোদিন আমার সাথে করতো না। ফ্রেশ হয়ে কাজে চলে গেলাম। দুপুরে হালকা কলা পাউরুটি খেয়ে চালিয়ে দিলাম। রাতের বেলায় যথাসময়ে কাজ শেষ করে হেঁটে হেঁটে আসছি কালকের সেই জায়গায়। এসে বসে আছি মাপসুরার জন্য। মাপসুরা বলেছিল আজকেই একই সময় আসবে। বসে আছি, কিন্তু পেটের ক্ষুধায় কলিজা বের হয়ে যাচ্ছে। একটু পর অদৃশ্য থেকে আওয়াজ বসলো, তুমি এসে গেছো? আকাশ বলল, হ্যাঁ অনেক আগেই এসে গেছি, কিন্তু আপনার এত দেরি হলো যে? মাপসুরা বলল, আরে আর বলো না, পরিপালক থেকে আসার সময় কয়েকজনের কাছে ধরা পড়ে যেতাম যে আমি পরিসীমা পার করে জমিনে যাচ্ছি। তারা আমাকে দেখে আমার পিছু নাই, তাই ওদেরকে ঘুরিয়ে অন্য পথে কাটিয়ে দেই, আর আমি জমিনে এসে পড়ি। আকাশ বলল, আচ্ছা তুমি আমার সামনে এসো। মাপসুরা বলল, আচ্ছা আসছি, তবে তুমি চোখ বন্ধ করো। আকাশ বলল, আচ্ছা। একটু পর মাপসুরা কালকের মতো সাদা একটা ড্রেস পরে আমার পাশে এসে বসলো। মাপসুরা বলল, কি হয়েছে, তোমার চেহারার এমন 12টাও কেন বেজে আছে? আকাশ বলল, আসলে সকালে কিছু খেয়ে বের হয়নি, তার মধ্যে দুপুরে যা খেয়েছি সব হজম হয়ে গেছে, পেটে কিছু নাই, অনেক খিদা পেয়েছে। মাপসুরা বলল, আচ্ছা দাঁড়াও, তুমি চোখ বন্ধ করো। আকাশ বলল, আবার কেন চোখ বন্ধ করব? মাপসুরা বলল, করতে বলেছি করো না। আকাশ বলল, আচ্ছা। মাপসুরা বলল, শুনো, চোখ খুলবে না পেট ভরার আগ পর্যন্ত, আর তোমার প্রিয় খাবারের নামগুলো মনে করতে থাকবে। যত সময় পেট না ভরবে ততক্ষণ। কেমন? আকাশ বলল, সব বুঝলাম, কিন্তু মাপসুরা বলল, ওয়েট। এই বলে ওর ঠোঁটজোড়া আমার ঠোঁটের সাথে লাগিয়ে দিল। ঠোঁটজোড়া এত মিষ্টি, ইচ্ছে করছে ঠোঁটজোড়া কামড়ে ছিঁড়ে ফেলি, কিন্তু না, এটা করা যাবে না। পরক্ষণেই মাপসুরায়ের কথা মনে পড়লো। ও বলেছে চুষার সময় প্রিয় খাবারগুলোর কথা মনে করতে। আমিও পোলাও, তারপর গরুর কলিজা ভুনার কথা মনে করলাম। হঠাৎ মনে হচ্ছে সমস্ত কিছু আমার সামনে চলে আসলো। আমিও খেতে বসে গেলাম। মাপসুরায়ের ঠোঁট
আর আমার মনে হচ্ছে আমি পোলাও তারপর গরুর কলিজা ভুনা খাচ্ছি। একদম গলা পর্যন্ত খেলাম, পেটে আর এক ফোঁটা জায়গা নেই। তারপর ছেড়ে দিলাম মাপসুরায়ের ঠোঁট। মাপসুরা বলল, পেট ভরেছে তোমার মিষ্টি একটা হাসি দিয়ে? আকাশ বলল, হুম। আকাশের শরম লাগছে। আকাশ বলল, কি করলাম আমি এত সময় ধরে? একটা পরীকে কিস করলাম। কিন্তু আকাশের কেন জানি মাপসুরাকে কিস করার সময় তার মধ্যে হিতাহিত জ্ঞান থাকে না। মাপসুরা বলল, এই লজ্জা পাচ্ছ কেন? আমিই তো। আকাশ বলল, আচ্ছা মাপসুরা, আপনি এত ভালো কেন? মাপসুরা বলল, কোথায় আমি এত ভালো? আকাশ বলল, আপনি অনেক ভালো। আপনার মতো যদি সবাই ভালো হতো, বিশেষ করে আমার সৎমাটা। মাপসুরা বলল, কেন, কি হয়েছে তোমার সৎমার? আকাশ বলল, সেই অনেক কাহিনী। মাপসুরা বলল, আচ্ছা দাঁড়াও 1 মিনিট বলে আমার কপালে হাত রাখলো। তারপর বলল, হ্যাঁ, তোমার মা তো আস্তে একটা বদ, তোমার সাথে এত অন্যায় করে কেন? সকালবেলা তোমাকে খেতে পর্যন্ত দেয়নি। আকাশ অবাক হয়ে বলল, আপনি জানলেন কি করে? মাপসুরা বলল, এই তো তোমার মাথায় হাত দিয়ে সব দেখে নিলাম। আকাশ বলল, কি বলেন? মাপসুরা বলল, হ্যাঁ, আমরা কারোর মাথায় হাত দিলে তারও সব পরে ফেলতে পারি। আর শুনো, তোমার মাকে আমি সাইজ করে ফেলবো, তুমি চিন্তা করো না। আকাশ বলল, প্লিজ না না, কিছু করবেন না, উনি আমার মা। মাপসুরা বলল, আরে তেমন কোনো ক্ষতি করব না, জাস্ট তোমাকে যাতে কষ্ট না দেয় সেই ব্যবস্থা করব। আকাশ বলল, আচ্ছা তাহলে ঠিক আছে। আচ্ছা একটা কথা বলেন তো, আপনার ঠোঁট জোড়া এত মিষ্টি কেন? মাপসুরা বলল, কারণ আমরা সব সময় মধু পান করি। আমাদের রাজ্যে সবকিছুর নহর আছে, আর আমাদের পরিপালকের সবার ঠোঁটেই মিষ্টি। আকাশ বলল, আচ্ছা আপনি তো জমিনে এসেছেন আপনার অর্ধাঙ্গিনী খুঁজতে, তো পেলেন তাকে? মাপসুরা বলল, হ্যাঁ পেয়ে গেছি। আকাশ বলল, তো কোথায় উনি, আর কেমন দেখতে? মাপসুরা বলল, আমার পাশেই বসে আছে, অনেক সুন্দর দেখতে, খুব মায়াবী চেহারা। আকাশ বলল, মানে বুঝলাম না, আপনার পাশে বসে আছে মানে? মাপসুরা বলল, তোমার এত বুঝতে হবে না, তুমি সময় হলে সব বুঝে যাবে। আর শুনো, এখন থেকে আপনি আপনি করবা না, তুমি করি বলবা, বুঝছো? আকাশ বলল, আচ্ছা, কিন্তু আমার তো বেশি বয়স হয় নাই, আপনি তো আমার বড় হবেন মনে হয়। মাপসুরা বলল, আবার আপনি? আকাশ বলল, আচ্ছা তুমি। মাপসুরা বলল, হ্যাঁ আমি তোমার অনেক বড় হব। আকাশ বলল, অনেক বড় বলতে কত বড়? মাপসুরা বলল, কম করে হলেও 200 বছরের বড় হব। আকাশ বলল, কি? মাপসুরা বলল, হ্যাঁ, আমাদের পরিপালকের এখনো আমার বিয়ের বয়স হয়নি। কি বলছে সব মাথার উপর দিয়ে গেল, 200 বছর এখনো বিয়ের বয়স হয়নি? মাপসুরা বলল, আচ্ছা শুনো, কাল থেকে আমি জমিনে যে কোনো সময় আসতে পারবো, তোমার যখন কোনো প্রয়োজন হবে আমাকে স্মরণ করবে, কেমন? আকাশ বলল, আচ্ছা, তা না হলে করলাম, কিন্তু তুমি তো বলেছিলে রাতের বেলায় ছাড়া আসতে পারবে না। মাপসুরা বলল, হ্যাঁ বলেছিলাম, কিন্তু বাবা আমাকে একটা মন্ত্র শিখিয়ে দিবে আজকে গেলে, তারপর থেকে আমি যে কোনো সময় জমিনে আসতে পারবো। আকাশ বলল, ও তাহলে তো ভালোই হবে। মাপসুরা বলল, হ্যাঁ আচ্ছা, তাহলে আজকে আমি উঠি, পরিপালকের দরজা বন্ধ করে দিবে, পরে আবার যেতে পারবো না। আকাশ বলল, আচ্ছা ঠিক আছে যাও। মাপসুরা বলল, আমি যাচ্ছি, কিন্তু তুমি কোনো মেয়ের দিকে তাকাবে না বলে দিলাম, অন্য কোনো মেয়ের দিকে তাকালে চোখ তুলে ফেলবো একদম। আকাশ বলল, আচ্ছা। মাপসুরা বলল, চোখ বন্ধ করো। তারপর আকাশ চোখ বন্ধ করলো। তারপর মাপসুরা চলে গেল। আজকেও অনেক দেরি হয়ে গেছে, বাসায় গেলে আম্মু চেঁচামেচি করবে। ধুর, করলেও করুক, তাতে সমস্যা নাই, এত সুন্দর একটা মিষ্টি সময় উপভোগ করলাম, তার কাছে আম্মুর সামান্য বকা কিছুই না। বাসায় চলে গেলাম, আম্মু ঝাড়লো কতক্ষণ, তারপর খেয়ে শুয়ে পড়লাম। সকালে উঠে আবার প্রতিদিনের ন্যায় কাজে চলে গেলাম। কাজ করছি এমন সময় সাজ্জাদের ফোনটা রিসিভ করে, হ্যাঁ সাজ্জাদ বল। সাজ্জাদ বলল, কোথায় তুই? আকাশ বলল, কেন দোকানে? সাজ্জাদ বলল, এখন একটু ফার্ম গেটে আয়, কাজ আছে। আকাশ বলল, আচ্ছা দাঁড়া, মালিক থেকে ছুটি নিয়ে আসছি। তারপর 1 ঘন্টার জন্য ছুটি নিয়ে চলে গেলাম। ফার্ম গেটে পৌঁছে সাজ্জাদকে ফোন দিলাম, কোথায় তুই? সাজ্জাদ বলল, রাস্তার এই পারে শপিং মলের সামনে দাঁড়িয়ে আছি, তোকে দেখতে পাচ্ছি আমি, রাস্তা ক্রস করে এই পাশে চলে আয়। আকাশ বলল, আচ্ছা দাঁড়া, আসছি বলে ফোন রেখে যখন রাস্তা ক্রস করব, এমন সময় বড় একটা ট্রাক আমার দিকে তেড়ে আসে। পিছনে নামবো, কিন্তু পিছনে আবার অন্য রাস্তা গাড়ি চলাচল করতেছে। সামনে আগাবো, কিন্তু সামনের দিক থেকে বড় গাড়িটা তেড়ে আসতেছে। কি করব কিছুই বুঝতে পারছি না। মাথায় হাত দিয়ে বসে গেলাম, আর মাপসুরায়ের কথা মনে করলাম। হঠাৎ দেখলাম ট্রাকটা আমার মাথার উপর দিয়ে চলে গেল। আমি তো অবাক। হঠাৎ পিছন থেকে কেউ একজন কাঁধে হাত দিয়ে বলল, তুমি ঠিক আছো? আকাশ পিছনে ফিরে দেখে মাপসুরা, আর বলল, তুমি এখন এখানে কিভাবে আসলে, আর গাড়িটা মাথার উপর দিয়ে কিভাবে গেল? মাপসুরা বলল, তোমাকে কালকে কি বলেছিলাম মনে নেই, যে আমি যে কোনো সময় এখন থেকে জমিনে আসতে পারবো, আর গাড়িটা আমি উড়িয়ে নিয়ে গেছি, আর তুমি এখন আমাকে স্মরণ করলে তাই চলে এলাম, না হয়তো তোমার বড় ধরনের বিপদ হয়ে যেত। আকাশ বলল, ও হ্যাঁ, আশেপাশে দেখতে লাগলাম সবাই তো স্বাভাবিক, কেউ এদিকে তাকাচ্ছেও না, কিন্তু এত বড় একটা গাড়ি যে মাথার উপর দিয়ে অস্বাভাবিক ভাবে চলে গেল, কারোর চোখে কি পড়ে নাই, মাথায় কিছু কাজ করছে না। মাপসুরা বলল, চিন্তার কোনো কারণ নেই, তুমি যা দেখছো তা আর কেউ দেখেনি। আকাশ বলল, এবার বুঝলাম মানুষ কেন স্বাভাবিক। মাপসুরা বলল, আচ্ছা তুমি কোথায় যাচ্ছ? আকাশ বলল, সাজ্জাদ ফোন করে কেন জানি আসতে বলেছে। মাপসুরা বলল, চলো আমিও তোমার সাথে যাব। আকাশ বলল, কি? সাজ্জাদ দেখলে কি বলবে, আর যদি জিজ্ঞেস করে তুমি কে, তাহলে কি বলবো?
মাপসুরা বলল কি বলবে, আর যাই বলার বলুক, ওটা আমার উপরে ছেড়ে দাও, আমি দেখে নিব। মাপসুরা জোর করেই আকাশের সাথে চলে গেল। সাজ্জাদ আমার জন্য ওয়েট করতেছে। মাপসুরাকে নিয়ে গেলাম। সাজ্জাদ মাপসুরাকে দেখে হা করে তাকিয়ে আছে। আকাশ বলল, কি রে এমন হা হয়ে আছিস কেন? সাজ্জাদ বলল, তোর সাথে উনি কে রে? আকাশ বলল, আরে তেমন কেউ না। মাপসুরা বলল, এই তেমন কেউ না মানে? আমি তোমার গার্লফ্রেন্ড, এটা বলতে এত লজ্জা কোথায়? সাজ্জাদ আমার দিকে রাগি লুকিয়ে তাকিয়ে আছে। আকাশ ভাবতেছে মাপসুরা কি বলতেছে এসব উল্টাপাল্টা। সাজ্জাদ বান্দরটা আমাকে কেলাবে। সাজ্জাদ বলল, আকাশ একটু সাইডে এত কথা আছে। তারপর সাইডে গেলাম। সাজ্জাদ বলল, কি রে তুই রিলেশন করিস, আমাকে একটাবার জানাই দিও না? আরে তেমন কিছু না। সাজ্জাদ বলল, এখন তো বলবি ধরা যে খেয়েছিস। আচ্ছা আকাশ, এত সুন্দর জিনিস তুই কোথায় পেলি রে? আকাশ বলল, তোরে বলবো না সবকিছু খুলে, এখন চল। সাজ্জাদ বলল, চল রেস্টুরেন্টে বসবো। তারপর তিনজন মিলে রেস্টুরেন্টে বসলাম। আকাশ বলল, আচ্ছা কিরে এত জরুরি তলব করে ডাকলি, কারণ কি? সাজ্জাদ বলল, দোস্ত আমার চাকরি হয়ে গেছে। আকাশ বলল, কি বলিস কি? সাজ্জাদ বলল, হ্যাঁ রে, চাকরি হওয়ার পরেই তোকে ফোন দিলাম, বাসায়ও যাই নাই এখনো। তারপর তিনজন মিলে রেস্টুরেন্টে খেয়ে চলে এলাম। সাজ্জাদ চলে গেল। আমি আর মাপসুরা গাড়ি করে আমার কাজের দিকে যাইতেছি। দুজনে রিক্সায় বসে আছি। আচ্ছা মাপসুরা, তখন তুমি সাজ্জাদকে কি সব উল্টাপাল্টা বললে, তুমি আমার গার্লফ্রেন্ড? মাপসুরা বলল, ভুল কোথায় বলেছি, আমি তোমার গার্লফ্রেন্ডই তো, আর আমি তোমাকে ভালোবাসি। আকাশ বলল, কি? মাপসুরার কথা যেন বিশ্বাসই হচ্ছে না। সত্যি বলতেছো তুমি এসব? মাপসুরা বলল, হ্যাঁ সত্যি বলতে আমিও মাপসুরাকে প্রথম দেখে ভালোবেসে ফেলেছি। মাপসুরা বলল, আচ্ছা আজকে কাজে না গেলে হয় না? চলো না আমরা দুজন দূরে কোথাও ঘুরে আসি। আকাশ বলল, মাপসুরা কাজে যেতেই হবে, না হয় রাতের খাবার জুটবে না কপালে। মাপসুরা বলল, আচ্ছা দাঁড়াও, তোমার কাজ আমি করে দিচ্ছি। তারপর মাপসুরা ওর কোমর থেকে একটা লাঠি বের করে ঘুরালো। আমার দোকানে গিয়ে দেখি সব কাজ কমপ্লিট। মালিক বলল, কাজ শেষ, কমপ্লিট, আজকে ছুটি। মাপসুরা বলল, চলো এবার তো ঘুরতে যাব। তারপর মাপসুরাকে নিয়ে অনেক জায়গায় ঘুরলাম সারাদিন। ঘুরে সন্ধ্যায় বাসায় চলে এলাম তাড়াতাড়ি। আর মাপসুরা বলল, আজকে রাতে বাসায় আসবে, জানালা খোলা রাখতে বলেছে। আকাশ রাতে খেয়ে শুয়ে আছে। আজকে আর সেই জায়গায় গিয়ে বসলো না, কারণ মাপসুরা বাসায় আসবে। হঠাৎ একটা আওয়াজ আসলো, আমার বাবুটা কি করে? আকাশ বলল, এই তো শুয়ে আছি, তুমি আসছো? মাপসুরা বলল, হ্যাঁ। তারপর মাপসুরা আমার রূপ পরিবর্তন করলে সামনে আসলো। এসেই আমাকে জড়ায় ধরলো। আমার বুকে মাথা রেখে শুয়ে আছে মাপসুরা। সারা রাত আমার সাথেই ছিল। ভোর 5টায় উঠে চলে গেল। আমি আবার ঘুমাই গেলাম। সকাল 10টায় ঘুম ভাঙলো। পাশে মোবাইলটা ছিল, সেটা বের করে সময় দেখলাম কাজে যাওয়ার জন্য। কিন্তু সময় দেখে তো চোখ কপালে উঠে গেল। আল্লাহ, এখন কি হবে? আজকে কাজে তো মনে হয় যাওয়া হবে না। আমি শিওর আজকে আমার সৎমা আমাকে বলি দিবে। কিন্তু এত সময় হয়ে গেছে, আম্মু এখনো ডাক দিল না। চুপে চুপে ফ্রেশ হয়ে ঘরে থেকে চোরের মতো বের হয়ে যেতে নিলাম। দরজা দিয়ে বের হবে এমন সময় আম্মু সামনে পড়লো। আম্মু বলল, আমার ছেলেটা চোরের মতো কই যায়? কত বেলা হয়েছে, ক্ষুধা লাগে নাই বুঝি? আয় মা, তোকে খাবার বেড়ে দিচ্ছি। মোর কথা শুনে এখনই তো মনে হয় স্ট্রক করে মারা যাবে। আম্মু কি বলতেছে এইসব? ওনার ছেলে কত সময় হয়েছে ক্ষুধা লাগছে, কি সব বলতেছে? আমাকে ঝাড়ু দিয়ে না মেরে কোথাও একটু থেকে একটু টের বেটের হলে কথা শোনানোর কমতি রাখে না। আজকে উনি কিনা এইসব বলছে। একে তো ঘুম থেকে উঠলাম দেরি করে, তার মধ্যে কাজেও যাই নাই। আম্মু বলল, কি রে এমন করে চেয়ে আছিস কেন? তুই গিয়ে টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। সব যেন মাথার উপর দিয়ে গেল। খাবার টেবিলে বসে আছি, আম্মু এসে খাবার বেড়ে দিল। আমি খাচ্ছি আর আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলতেছে, ইস আমার ছেলেটা কত শুকায় গেছে, দেখি আর কয়টা নে খাবার। আকাশ আম্মুর কথা শুনে খাবার নাকে মুখে উঠে গেল। একটার পর একটা শক খাচ্ছি। আচ্ছা তুমি কি ঠিক আছো আম্মু? তোমার শরীর ঠিক আছে তো? আম্মু বলল, হ্যাঁ কেন? আকাশ বলল, না আমার কেন জানি মনে হচ্ছে তোমার শরীর ঠিক নেই, তুমি অন্য ধরনের কথাবার্তা বলতেছো আজকে। আম্মু বলল, ধুর, তা হতে যাবে কেন? আকাশ নাস্তা করে ওঠার সাথে সাথে আম্মু হাতে 5,000 টাকা ধরাই দিল। বলল, যা শপিং করবি এইগুলো দিয়ে নিজের মতন করে। আকাশ তো মহা খুশি, সাথে সাথে আম্মুকে জড়াই ধরলো। আম্মু বলল, আমার পাগল ছেলে। তারপর বাসা থেকে বের হয়ে গেল। বাসা থেকে বের হতেই দেখি মাপসুরা রিক্সা নিয়ে আমার জন্য দাঁড়ায় আছে। তারপর মাপসুরা এর সাথে উঠে চলে গেলাম। মাপসুরা বলল, আম্মু তোমার সাথে ভালো ব্যবহার করে এখন? আকাশ বলল, হ্যাঁ। মাপসুরা বলল, না করে কই যাবে? যে ডোজ দিছি ভালো ব্যবহার ওনার বাপও করবে। আকাশ বলল, তার মানে এগুলো সব তোমার কাজ? মাপসুরা বলল, হ্যাঁ। তারপর সেদিন দুজনে মিলে অনেক ঘোরাঘুরি করলাম, শপিং করলাম, এভাবেই দিন কাটতে লাগলো। মাপসুরাকে বাসায়ও নিয়ে এসে পরিচয় করিয়ে দিলাম। আম্মুর সাথে তো খুব খাতির। এখন মাপসুরার বেশিরভাগ সময় আমার বাসায় থাকে, আর রাতের বেলা আসলে জানালা দিয়ে কেউ টের পায় না। দোকানের চাকরিটা ছেড়ে দিচ্ছি, অন্য একটা ভালো জায়গায় জবের জন্য ট্রাই করতেছি। হঠাৎ একদিন সাজাদের সাথে দেখা হলো।
দুই বন্ধু মিলে অনেক আড্ডা দিলাম। সাজ্জাদ বলল, আচ্ছা ভাবির ব্যাপারে কিছু বললি না যে? আকাশ বলল, বলবো, তবে কোনো রিয়েক্ট করবি না। সাজ্জাদ বলল, আচ্ছা। এরপর আকাশ সাজ্জাদকে সবকিছু খুলে বলল। সাজ্জাদ তো মনে হয় এই দুনিয়ায় নাই। সাজ্জাদ বলল, তুই কি বলতেছিস এইসব? তুই কি জানিস ও তোরে এই জমিন থেকে নিয়ে যাবে, পরে কোনদিন আর এই জমিনে আসতে পারবি না? আকাশ বলল, কি বলিস এইসব? সাজ্জাদ বলল, হ্যাঁ, ও তোরে নিয়ে চলে যাবে। আকাশ বলল, তাহলে এখন কি করব? সাজ্জাদ বলল, কি করবি, ছেড়ে দে। আকাশ বলল, না, আমি এটা পারবো না, ওরে আমি অনেক ভালোবাসি, ওরে ছাড়লে আমি নিজেই মরে যাব। সাজ্জাদ বলল, তাহলে তুই গেছিস মনে কর। আকাশ বলল, প্লিজ দোস্ত, এমন করে বলিস না, পারলে এমন কিছু একটা বলে দে যাতে করে সে আমার সাথে জমিনে থাকে। সাজ্জাদ বলল, আমার কাছে এমন কোনো সলিউশন নাই, তবে এক পরিচিত মানুষ আছে যে জিনপরিদের নিয়ে কাজকর্ম করে, ওনার সাথে কথা বললে হয়তো কিছু হতে পারে। আকাশ বলল, তাহলে তুই একটু কথা বলে দে। সাজ্জাদ বলল, দাঁড়া, ফোন দেই। তারপর ফোন দিল। সাজ্জাদ কথা বলে সাজ্জাদ ফোন রেখে দিছে। আকাশ বলল, কি রে, কি বললো? সাজ্জাদ বলল, এখনই গিয়ে ওনার সাথে দেখা করতে বললো। আকাশ বলল, চল এখনই গিয়ে দেখা করব। তারপর দুজনে মিলে দেখা করলাম। উনি যা বললো মাথায় তো কিছুই কাজ করতেছে না, কিভাবে করব আমি এইসব মাপসুরার সাথে? উনি বলল, মাপসুরাকে এই দুনিয়ায় রেখে দেওয়ার একটাই পথ, সেটা হচ্ছে মাপসুরের সাথে শারীরিক সম্পর্ক করতে হবে, আর মাপসুরের মাথা থেকে একটা চুল কেটে এমন এক জায়গায় লুকিয়ে রাখবো যেটা আমি ছাড়া কেউ না জানে। আকাশ বলল, কিন্তু এটা কিভাবে করব আমি? না, আমি এসব করতে পারবো না। লোকটা বলল, তাহলে বাদ দাও ওই মেয়ের চিন্তা। আকাশ বলল, না না, আমি পারবো। লোকটা বলল, এই ধরো, এটা নিয়ে যাও, এখানে কিছু মন্ত্রের পানি আছে, ওর সাথে ওইসব করার আগে কৌশলে এই পানিটা কিছুর সাথে মিশায় খাওয়াই দিবা, না হয় কোন দিন ওর সাথে ওইসব করতে পারবা না। আকাশ বলল, আচ্ছা। তারপর সাজ্জাদকে নিয়ে বাসায় চলে আসলাম। মাথা যেন ভো ভো করে ঘুরতেছে। মাপসুরা যদি আমাকে ভুল বুঝে, না, আমাকে এটা করতেই হবে। মাপসুরাকে নিজের করে পেতে হলে এটাই তো আমাকে করতে হবে। রাতের বেলায় মাপসুরা জানালা দিয়ে আসলো। আমার কলিজাটা কি করে? আকাশ বলল, এই তো শুয়ে আছি। মাপসুরা এসে আমাকে জড়ায় ধরে আমার বুকে শুয়ে গেল। আকাশ বলল, মাপসুরা তুমি একটু দাঁড়াও, আমি আসছি। তারপর একটা গ্লাসে করে শরবতের সাথে মন্ত্রের পানিটা মিশিয়ে দিলাম। মাপসুরাকে ধরিয়ে দিয়ে বললাম, এই নাও, এটা তোমার জন্য। মাপসুরা বলল, এটা কি? আকাশ বলল, শরবত নাও, আমরা সবাই খেয়েছি, তোমার জন্য অল্প করে রেখে দিয়েছিলাম। মাপসুরা বলল, আচ্ছা কলিজা দাও। মাপসুরা গটগট করে পুরো গ্লাস খতম করে দিল। একটু পর মাপসুরা বলল, আকাশ, আমার কেমন জানি মাথা করতেছে, চোখ মুখ অন্ধকার হয়ে আসতেছে। এরপর আকাশের বুকে ধাপ করে পড়ে গেল। আকাশ বলল, লোকটা আমাকে যেমন যেমন বলে দিয়েছে আমি তেমন তেমনই করব। প্রথমে মাপসুরার সাথে শারীরিক সম্পর্ক করলাম, তারপর চুল কেটে বাসার বাগানের ছোট গাছটা নিচে পুঁতে রেখে আসলাম। তারপর এসে মাপসুরাকে জড়িয়ে ধরে ঘুমায় পড়লাম। সকালবেলা কান্নার আওয়াজে ঘুম ভাঙলো। উঠে দেখি মাপসুরা বিছানার এক কোনায় বসে কান্না করতেছে। কি হয়েছে মাপসুরা? মাপসুরা বলল, কি হয়েছে? হ্যাঁ, জানিস না ডুমের বাচ্চা, তুই কিভাবে পারলি আমার এমন ধারা সর্বনাশ করতে? কি ক্ষতি করেছিলাম আমি তোর? কান্না করতেছে আর বলতেছে। আকাশ বলল, মাপসুরা তুমি শোনো একবার আমার কথা। মাপসুরা বলল, কি শুনবো? হ্যাঁ, তোর মতো ছেলেকে ভালোবাসে আমার ভুল ছিল, আমি আর কোনোদিন পরিপালকে যেতে পারবো না, আমার মা বাবাকে দেখতে পারবো না, এই বলে আমার বুকে মারতে লাগলো। আকাশ বলল, মাপসুরা শোনো আমার কথা। মাপসুরা কোনো কথাই শুনতেছে না, বুকে মারতেছে, খামচি দিচ্ছে। মাপসুরা আকাশের বুকে আঁচড় দিয়ে ছিঁড়ে ফেলেছে। মাপসুরাকে এবার নিজের বুকের সাথে শক্ত করে জড়ায় ধরলো। কলিজা, তুমি কি ভাবছো তোমাকে আমি এত সহজে ছেড়ে দিব? ভালোবাসি তোমাকে, নিজের করেই রাখবো। মাপসুরা বলল, ছাড়, তুই আমাকে একদম স্পর্শ করার চেষ্টা করবি না। মাপসুরা নিজেকে আকাশের থেকে ছাড়িয়ে নিল। মাকসুরা বলল, এবার দেখবি তুই আমার আসল রূপ, এতদিন ভালোবাসছি তাই কিছু করি নাই, এখন থেকে তোকে জ্বালাই মারবো। মাকসুরা মনে মনে বলল, খচ্চর বেটা। আকাশ বলল, কলিজা, যা হওয়ার হয়ে গেছে, চলো আমরা বিয়ে করে নতুন করে সংসার করি। মাকসুরা বলল, না, ইম্পসিবল, তোর সাথে কোনোদিনই আমি এই সংসার করব না। আকাশ বলল, ওকে, তুমি তো আর ওই পরিপালকে যেতেও পারবে না, কিন্তু রাতে যে তোমাকে আদর করছি, সমানে যখন বাবু হবে তোমার, তখন মানুষে তোমাকে ছিছি করবে। মাকসুরা বলল, এই না না, আমি তোমাকেই বিয়ে করব। আকাশ বলল, এই তো এবার আসছো লাইনে। মাপসুরা মনে মনে বলল, খচ্চর বেটা, বিয়ে তো করব, কিন্তু খালি একবার আমাবস্যাটা আসতে দে, তোর গলা কেটে সেই রক্ত দিয়ে গোসল করে পরিপালকে যাওয়ার জন্য টিকিট করব। সেদিন তারপর মাপসুরাকে বিয়ে করে নেয় আকাশ। কোর্টে তাদের বিয়ে হয়। বিয়ের সময় আকাশের মা বাবা সবাই ছিল, কিন্তু মাপসুরার কেউ ছিল না। বিয়ে করে মাপসুরাকে বাড়িতে নিয়ে আসে, আর আকাশের মাও এখন ভালো হয়ে গেছে। ওই দিনের পর থেকে সেদিন থেকে আকাশের মাকে শিক্ষা দিয়েছিল। মাপসুরা রুমে বসে আছে। আজ আমার বাসর রাত। রুমে ঢুকে দেখি মাপসুরা খাটের উপরে বসে বসে আচার খাচ্ছে। আচার খাচ্ছে ভালো কথা, কিন্তু সারা হাত মুখ এভাবে ভরাইছে যে মনে হচ্ছে ও কোনো ছোট বাচ্চা। আকাশ বলল, এই মাপসুরা, কি করছো এইসব? মাপসুরা আমার দিকে ঘুরে তাকালো, আবার আচার খাওয়ায় মন দিল। আকাশ বলল, আজিব তো, মনে হয় আমি ওকে বলেই নাই। মাপসুরা, তোমাকে কিছু জিজ্ঞেস করেছি। মাপসুরা বলল, হ্যাঁ বলো, কি করছো কি তুমি? মাপসুরা বলল, কি করবো, আচার খাচ্ছি। আকাশ বলল, তা তো আমি দেখতেই পাচ্ছি, কিন্তু সারা হাতে মুখে লাগিয়ে তোমার আচার খাইতে হবে কেন?
মাপসুরা বলল, কোথায় সারা হাতে মুখে লাগিয়েছি। আকাশ বলল, তোমার মুখে হাত দিয়ে দেখো কোথায় কোথায় আচার লাগিয়েছো। মাপসুরা মুখে হাত দিয়ে খুঁজতে লাগলো, কিন্তু খুঁজে পাচ্ছে না। খুঁজে না পেয়ে আকাশের দিকে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকালো। আকাশ বলল, দাঁড়াও দেখাচ্ছি। এই বলে মাপসুরা এর ঠোঁটের দিকে এগিয়ে যেতে থাকে। মাপসুরা ছোট বাচ্চার মতো চুপ করে বসে আছে। আকাশ হঠাৎ করে মাপসুরার ঠোঁটের পাশে লেগে থাকা আচারের টুকরাটা নিজের ঠোঁট লাগিয়ে নিয়ে নেয় আর মাপসুরা এর ঠোঁটে কামড় দেয়। মাপসুরা বলল, ওই ডুমের বাচ্চা, তুই আমার ঠোঁটে কামড় দিলি কেন? এই বলে আকাশকে মারতে থাকে। এরপর আকাশ মাপসুরার হাতগুলো শক্ত করে চেপে ধরে পিছন থেকে জড়িয়ে ধরলো। মাপসুরা বলল, ছাড় বলছি, তোকে আমি ভালোবাসি না, আর তুই আমাকে জড়িয়ে ধরলি কেন? আকাশ বলল, তুমি না বাসলে নাই, আমি তো বাসি, আর আমি তোমার বর, তাই তোমাকে জড়িয়ে ধরেছি। মাপসুরা বলল, আসছে পর। আকাশ বলল, কলিজা না আমার, যা হয়েছে হয়েছে, ভুলে যাও, চলো না আমরা দুজন নতুন করে সবকিছু শুরু করি। মাপসুরা বলল, কখনোই না। আর কিসের শুরু? হ্যাঁ, আর কিসের শেষ? শুধু একটা বছর, তারপর আমি তোকে ছেড়ে চলে যাব। তোর বাচ্চা হলে তোকে দিয়ে আমি চলে যাব যেদিকে চোখ যায়। আকাশ বলল, এখনো অনেক দেরি, আর তার জন্য তো ভালো করে প্ল্যান করতে হবে। এই বলে মাপসুরাকে খাটের উপরে ফেলে দেয়। মাপসুরা চুপচাপ শুয়ে আছে, কারণ সে এখন নিরুপায়, ওর কিচ্ছু করার ক্ষমতা নাই এখন। আকাশ মাপসুরার চুলে নিজের মুখ গুজিয়ে নেয়। আকাশের মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম গ্রান কোনো কিছু থাকলে সেটা হচ্ছে মাপসুরার চুলের ঘ্রাণ। আকাশ মাপসুরার ঘাড়ের থুতনিতে সব জায়গায় পাগলের মতো চুমু খেতে থাকে। তারপর আবার তাদের মধ্যে, বুঝে নেই তো স্বামী স্ত্রীর মাঝে কি হতে পারে। তারপর আকাশ মাপসুরাকে নিজের বাহু ডোরে আঁকড়ে ধরে ঘুমিয়ে পড়ে। এভাবেই দিন চলতে থাকে। অন্যদিকে মাপসুরের বাবা মা তো পেরেশান হয়ে যাচ্ছে, মাপসুরা কেন বাড়িতে ফিরছে না। পরে উনারাও জমিনে নেমে আসে। তারপর মাপসুরের খোঁজ বের করে মাপসুরের কাছে যায়। আকাশ তখন ঘরে ছিল না। মাপসুরের বাবা বলল, মাপসুরা, এটা কিভাবে করতে পারলি তুই? মাপসুরা বলল, বাবা, আমি ইচ্ছে করে করিনি এমন, সবগুলো ওই ডুমের বাচ্চা প্ল্যান করে করেছে। এরপর মাপসুরা তার বাবাকে সবকিছু খুলে বলে। মাপসুরের বাবা বলে, আচ্ছা তাহলে শোন, এই নে, এই জিনিসটা রাখ, একটা বই দিয়ে এর মধ্যে কয়েকটা মন্ত্র আছে, তার মধ্যে একটা মন্ত্র হারানো শক্তি ফিরে পাওয়ার, সেটা 3 মাস নাগাদ রাত 12টার পরে পড়বি। আর পড়ার সময় খেয়াল রাখবি যাতে করে আকাশ না দেখে, কারণ তুই মন্ত্র পড়ার সময় তোর চোখগুলো সবুজ হয়ে যাবে, আর কেউ দেখলে সাথে সাথে জ্ঞান হারাবে। আর শোন, আকাশকে বলে দিব আসছে যে সামনের অমাবস্যা রাতে, সেটাও মাথায় রাখিস, তার আগে তোর শক্তি ফিরে পাওয়া চাই। মাপসুরা বলল, আচ্ছা বাবা। মাপসুরার বাবা বলল, আচ্ছা থাক, আমরা চলে যাচ্ছি, আর মাঝে মাঝে তোর সাথে এসে দেখা করে যাব। তারপর তিনারা চলে যেতে নিলে দরজার সামনে আকাশের মুখোমুখি হয়। আকাশ বলল, এ কি, আপনারা কারা? মাপসুরা তখন দৌড়ে এসে বলে, এনারা আমার মা বাবা। আকাশ তারপর দুজনের পায়ে ধরে সালাম করে। বাবা, আপনারা কোথায় যাচ্ছেন এই ভর দুপুরে? মাপসুরের বাবা বলল, আমরা চলে যাচ্ছি। আকাশ বলল, কি বলছেন কি বাবা, চলে যাবেন মানে? আজই তো আসলেন। মাপসুরের বাবা বলল, না, আসলে অনেক কাজে যেতে হবে। আকাশ বলল, বাবা, অন্তত দুপুরের খাবারটা খেয়ে যান। মাপসুরের বাবা বলল, আচ্ছা, তুমি যখন এত করে জোর করছো তাহলে খেয়েই যাই। তারপর দুপুরে তিনারা খেয়ে চলে গেলেন। মাপসুরা রুমে বসে বসে সাজুগুজু করছে। আকাশ পিছন থেকে গিয়ে মাপসুরাকে জড়িয়ে ধরে। মাপসুরার হাতে থাকা একটা সেফটি পিন ছিল, সেটা দিয়ে আকাশের ঘাড়ে ঢুকিয়ে দেয়। আকাশ ব্যথায় তাড়াতাড়ি মাপসুরাকে ছেড়ে দেয়। আকাশ বলল, মাপসুরা, কি করলে তুমি এটা? ঘাড় থেকে রক্ত বের হয়ে পড়ছে। ব্যথায় যেন আকাশের দম বের হয়ে যাবে। আরো ছোট জিনিস মাংসপেশির মধ্যে ঢুকিয়ে দিয়েছে। মাপসুরা বলল, তোকে কতবার বারণ করেছি তোকে আমি ভালোবাসি না, তাও কেন তুই আমার সাথে জোরাজুরি করিস? আকাশ বলল, তাই বলে তুমি আমাকে এভাবে সেফটি পিন দিয়ে খোঁচা দিবে? মাপসুরা বলল, হ্যাঁ, এবার তো কমই করেছি, সামনের বার থেকে আরো বড় কিছু করব। আকাশ রুম থেকে বের হয়ে যায়। রক্তের ঘাড়ের একপাশে পুরো ভিজে গেছে। মাপসুরা বলল, ইস, বেশি হয়ে গেল না তো? ঘাড় বেয়ে রক্ত পড়ছে কিভাবে? না, ঠিকই আছে, আমরা জীবনটা নষ্ট করে দিয়েছি একদম। ওর জন্য এই শাস্তি কম হয়েছে, ওকে তো আমি মেরেই ফেলবো, ওটাই হবে ওর জন্য উপযুক্ত শাস্তি। আকাশ ওর মার কাছে যায়, মা দেখো তো কি হয়েছে। আকাশের মা বলল, বাবা, কি করে হলো এটা তোর? আকাশ বলল, আরে মা, বলো না, কোথায় যেন একটা খোঁচা লেগেছে। আকাশের মা ফার্স্ট এইড বক্স বের করে আকাশের ঘাড়টা মুছে দেয় আর মলম দিয়ে ছোট করে ব্যান্ডেজ করে দেয়। আকাশ এই অবস্থায় ঘর থেকে বের হয়ে যায়। রাত 10টা বাজে, এখনো বাসায় আসে না। মাপসুরের ক্ষুধায় পেট ফেটে যাইতেছে, কারণ আকাশের সাথে বিয়ে হওয়ার পর থেকে আকাশ জোর করে নিজের হাতে খাইয়ে দিত। আকাশের হাতে খেতে খেতে ওর অভ্যাস হয়ে গেছে। রাত 11টা বাজে, আকাশ এখনো বাসায় আসে নাই। এদিকে মাপসুরের অবস্থা খারাপ, খিদে যে লেগেছে ওর, মনে হয় পেটের মধ্যে ইঁদুর হট্টগোল শুরু করে দিয়েছে খাওয়ার জন্য। মাপসুরা না খেয়েই শুয়ে আছে। একটু পর দরজায় কি যেন খটখটায়। মাপসুরা দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলে দেখে আকাশ। এত সময় কোথায় ছিলে তুমি? আকাশের কোনো কথা নাই, চুপচাপ রুমে গিয়ে শুয়ে পড়ে। মাপসুরা আকাশের পিছনে পিছনে রুমে আসে। তুমি শুয়ে পড়লে যে, আমার খিদে পেয়েছে, আমাকে খাওয়াবে না? আকাশে এর কোনো কথা নাই, কাঁথা মুড়ি দিয়ে অন্য কাঁধ হয়ে শুয়ে পড়ে। মাপসুরা বলল, আকাশ, ওই সময়ের জন্য সরি। আকাশ চুপ। মাপসুরা বলল, আকাশ, প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আকাশ তাও চুপ। মাপসুরা এবার ফ্লোরে বসে কান্না করে দেয়। আমার ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খাওয়াই দাও।
আকাশ বলল, এই মেয়ে কানের সামনে প্যান প্যান না করে ধরে গিয়ে প্যান প্যান করো, শরীর খারাপ এমনিতেই, ঘুমাবো আমি, এখন ঘুমের ডিস্টার্ব করবে না। মাপসুরা উঠে চলে যায় রুমের দিকে। আকাশ বলল, কি রে, মেয়েটার আর কোনো আওয়াজ পাচ্ছি না, মেয়েটা গেল কোথায়? ধুর, যেখানে যাওয়ার যাক, আমার কি, ভালোবাসি তাই বলে এমন দাম দিবে আমার ভালোবাসার? মাপসুরা রুম থেকে চলে আসে, কারণ এখন মন্ত্র পাঠ করার সময় হয়ে এসেছে, তাই আকাশের সামনে থাকলে চলবে না, তাই সে একটা নির্জন জায়গায় চলে আসে। আকাশ ঘুমাই পড়ে। হঠাৎ রাত একটা, চোখটা মাত্র লেগে এসেছে, এমন সময় কেউ একজন তার গায়ের কাঁথা সরিয়ে তাকে জড়িয়ে ধরার চেষ্টা করছে। আকাশ ঘুরে ঠাস করে একটা থাপ্পড় লাগাই দেয়। আকাশ লক্ষ্য করে দেখে মাপসুরা গালে হাত দিয়ে বসে আছে। কি সমস্যা তোমার? হ্যাঁ, আমাকে না বারণ করেছে তুমি আমায় ভালোবাসো না, আর আমি তোমার সাথেও যেন এসব রসিকতা না করি? মাপসুরা গালে হাত দিয়ে কান্না করে দিছে। হ্যাঁ, ভালোবাসি না তো, কিন্তু আমার যে ঘুম আসতেছে না, তোমাকে জড়িয়ে ধরতে ধরতে জড়িয়ে ধরে ঘুমানোর অভ্যাস হয়ে গেছে। আকাশ বলল, তো আমি কি করব? ঘুম আসলে আসুক, না আসলে না আসুক, সেটা তোমার ব্যাপার, কিন্তু তুমি আমাকে জড়িয়ে ধরতে পারবে না। আর বেবিটা হলে তুমি তারপর যেখানে খুশি চলে যেও, সমস্যা নেই। মাপসুরা বলল, সে তো যাবই, কিন্তু এখন আমি জড়িয়ে ধরে ঘুমাবো, আমার তোমাকে জড়িয়ে না ধরলে ঘুম আসে না। আকাশ বলল, সরি, তা হচ্ছে না। মাপসুরা বলল, না, আমি জড়িয়ে ধরে ঘুমাবো, দরকার হয় তুমি আমাকে আরো 2টা থাপ্পড় দাও, তাও জড়িয়ে ধরতে দাও। আকাশ বলল, ধুর, শান্তি মতো ঘুমাতেও পারবো না। রাগ করে বিছানা ছেড়ে উঠে চলে যায়। উঠে বারান্দায় চলে যায় আকাশ। মাপসুরা বিছানায় বসে আছে আর আকাশের গোষ্ঠী উদ্ধার করতেছে। ডুমের বাচ্চা করে কেমন দেখ না, কি ভাব, জড়িয়ে ধরেছি বলে ঘুম আসে না, না হয় রাম ছাগল তোকে আমি কোনোদিন জড়িয়ে ধরতাম না। অন্যদিকে আকাশ বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছে, কেমন মেয়ে রে বাবা, রাগ করছি কোথায় রাগ ভাঙাবে, তা না উল্টো আরো বলে কিনা বেবি হলে ছেড়ে দিয়ে চলে যাবে, কিন্তু এখন ঘুম আসে না দেখে আমাকে জড়িয়ে ধরে ঘুমাবে। যদি ভালোবেসে বলতো তাহলে ঠিকই দিতাম। বেশ কিছুক্ষণ পর আকাশ রুমে গিয়ে দেখে মাপসুরা ছোট বাচ্চার মতো জড়সড় হয়ে ঘুমিয়ে আছে, বালিশকে জড়িয়ে ধরে। ইস, কি মায়াবী লাগতেছে দেখতে, ইচ্ছা করতেছে জড়িয়ে ধরে সারা রাত কপালে কিস করি, কিন্তু না, করা যাবে না, আমি তো ওর উপরে রাগ করেছি। আকাশ সোফায় গিয়ে শুয়ে পড়ে। সকালে উঠে আবার বের হয়ে চলে যায় নতুন চাকরিতে, কারণ গতকালকে সারাদিন সবাই নিয়ে জব খুঁজছে। ভালো একটা জব পেয়েও গেছে, একটা ছোটখাটো অফিসের ম্যানেজার পদে সে চাকরি পেয়েছে। অন্যদিকে মাপসুরা সকালে উঠে আকাশকে কোথাও দেখতে পায় না। কি রে, গেল কোথায়? এখন আমাকে সকালের নাস্তা কি খাওয়াই দিবে? না, আম্মুর কাছে গিয়ে জিজ্ঞাসা করি। আম্মু, আম্মু, আকাশ কোথায়? আম্মু বলল, মারে, সে তো বলে গেছে আজ থেকে নাকি নতুন চাকরিতে জয়েন করবে, তাই অফিসে গেছে হয়তো। মাপসুরা বলল, কি? এবার মনে মনে বলল, খাটাস একটা নতুন চাকরি পেয়েছে, আমাকে একটা বড় বলেও নাই, ঘরের বউয়ের কথা ভুলেই গেছে। ধুর, কি বলছি, আমি তোর বউ না, খালি 1 বছরই না। আম্মু, আকাশ তো চলে গেছে আমাকে না খাইয়ে দিয়ে, এখন সকালে নাস্তা কে খাইয়ে দিবে আমাকে? আম্মু বলল, কেন রে, আমরা কি মরে গেছি নাকি? আকাশ খাইয়ে যায়নি বলে কি আমরা তোকে না খাইয়ে রেখে দিব? তারপর আকাশের মা মাপসুরাকে নিজ হাতে খাইয়ে দেয়। আকাশ অনেক রাত করে বাসায় আসে। মাপসুরা রুমে বসে আছে, কিন্তু মাপসুরার সাথে একটা শব্দও কথা বলে নাই। কে এসে ওয়াশরুমে ঢুকে পড়ে। মাপসুরা বলল, কি রে, ও আমার সাথে কথা বললো না কেন? আগে তো সবসময় আমাকে জ্বালিয়ে শেষ করতো, কিন্তু এখন এমন চুপচাপ হয়ে গেছে কেন? আকাশ ফ্রেশ হয়ে নিচে গিয়ে খেয়ে নেয়। মাপসুরাকে একবারও জিজ্ঞাসা করে নাই সে খেয়েছে কিনা, দরকারও মনে করে না সে। আকাশ খাবার খাচ্ছে, কিন্তু মাপসুরা এসে খাবার টেবিলের পাশে ঘুরঘুর করছে। আকাশ মনে মনে বলল, বাচ্চা, ঘুরঘুর করে কোনো লাভ হবে না, তোমাকে ভালোবাসা শিখিয়ে তারপর ছাড়বো। ভালো না বেসে যাবে কোথায় তুমি? তারপর রুমে এসে শুয়ে পড়ে। মাপসুরা এর সাহস হচ্ছে না যে আকাশকে জড়িয়ে ধরে ঘুমাবে। আকাশ ঘুমিয়ে পড়ে। এভাবেই দিন কাটতে থাকে। প্রায় 2 মাস কেটে যায়। আকাশ মাপসুরার থেকে দূরে দূরে থাকে, তার সাথে মিশে না, দরকার ছাড়া কোনো কথাই বলে না। কিন্তু মাপসুরা গায়ে পড়ে আকাশের সাথে কথা বলে। মাপসুরা আস্তে আস্তে উপলব্ধি করতে পারে আকাশকে ছাড়া তার চলবে না, আর আকাশকে তার যে করেই হোক বসে আনতে হবে। হয় আকাশ তার হাত থেকে ছুটে গেলে তার 12 বছরের সাধনা নষ্ট হয়ে যাবে। এত বছর পরে যুগ সাধনা করার সময় এসেছে, কিন্তু একটা জিনিস মাথায় কাজ করে না, ওর জন্য মনের কোন একটা জায়গায় ভালো লাগা কাজ করে। 11 অমাবস্যায় 11 জন পুরুষকে সে বলি দিয়েছে, কারণ হচ্ছে পরিপালকের সাধু বলেছিল যে 12 জন পুরুষকে বলি দিলে সে বিলাস এক প্রত্নতত্ত্ব হাসিল করবে, তার সাথে সাথে সে 100 শক্তিশালী পুরুষের সমান শক্তির অধিকারী হবে, যার ফলে সে সমস্ত পরিপালকের রাজ করতে পারবে। না, আকাশ আজকে আসলে ওকে নিজের করে নিব, যেভাবেই হোক। দরকার হয় নিজের শরীরের মোহে ফাঁসাবো, না হয় ও হাত থেকে দূরে চলে যাবে। আকাশ আজকে অফিসে কাজ বেশি থাকায় রাত হয়ে যায়। প্রায় 12টা পার হয়ে গেছে। রোডে তেমন গাড়ি ঘোড়াও দেখা যাচ্ছে না। আজ মনে হয় হেঁটে হেঁটেই বাসায় যেতে হবে। হেঁটে হেঁটে বাসার দিকে রওনা দেয়। মাপসুরা বলে, ধুর, আকাশটা এখনো আসতেছে না কেন? অন্যদিকে আমার মন্ত্রপাঠেরও সময় পেরিয়ে যাচ্ছে। না, মন্ত্রটা পাঠ করে ফেলি। মাপসুরা ওর মন্ত্রপাঠের স্থানে চলে যায়। মাপসুরা মন্ত্র পাঠ করা শুরু করে। আজ প্রায় 2 মাসেরও বেশি সময় হয়ে গেছে সে মন্ত্র পাঠ করছে। আর কিছুদিন মন্ত্র পাঠ করলে সে আবার তার শক্তি ফিরে পাবে। মাপসুরা মন্ত্র পাঠ করছে আর তার চোখ জোড়া সবুজ হয়ে গেছে, চোখ থেকে আলো জ্বলছে। আকাশ হঠাৎ ঘরে পৌঁছে দেখে বাগানের পাশের একটা জায়গায় আলো জ্বলছে। পরে সে চুপি চুপি সেখানে যায় আর গিয়ে দেখে মাপসুরা একটা বই খুলে কি যেন পাঠ করছে।
আর তার চোখজোড়া থেকে এক ধরনের সবুজ আলো বের হয়ে আশেপাশের জায়গাটা আলোকিত হয়ে গেছে। আকাশ তো সাথে সাথে ভয় পেয়ে যায়, সে সেখানে চুপ করে লুকায় থাকে। তার মানে মাপসুরা আমার অগোচরে এইসব কার্যক্রম চালাচ্ছে। মাপসুরা মন্ত্রপাঠ করে তাড়াতাড়ি ঘরে গিয়ে আলমারিতে বইটা লুকিয়ে রেখে দেয়, কারণ যে কোনো সময় আকাশ চলে আসবে। কিন্তু আকাশ যে এসে গেছে সে জানে না। আকাশ লক্ষ্য করে মাপসুরা আলমারিতে বইটা রেখেছে। মনে মনে ঠিক করে, না, আমার এই বইটা দেখতে হবে। এই বইয়ের মধ্যে কি আছে যা মাপসুরা এমন রাতের বেলায় নির্জনে বসে পাঠ করছে। কিন্তু মাপসুরাকে জানতে দেওয়া যাবে না। আকাশ ঘরে ঢুকে মাপসুরা মাত্র বইটা রেখে খাটে গিয়ে বসেছে। আকাশ, তুমি কখন এলে? আকাশ বলল, মাত্র। মাপসুরা খাট থেকে উঠে গিয়ে আকাশকে জড়িয়ে ধরে আর বলতে শুরু করে, আকাশ, আমি না তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগে না। প্লিজ সবকিছুর জন্য আমাকে ক্ষমা করে দাও। তোমার অবহেলা আমি আর নিতে পারছি না। ভালোবাসো, না হয় মেরে ফেলো, আমাকে তাও নিজের করে নাও। এই বলে গা থেকে শাড়ির আঁচলটা মাটিতে ফেলে দেয়। এই, আমাকে আদর করো না? তোমার আদর পেতে খুব ইচ্ছা করছে আমার। আকাশ এবার মাপসুরার আঁচলটা মাটি থেকে গায়ে তুলে দেয় আর বলে, মাপসুরা, যাও, মাফ করে দিয়েছি, কিন্তু এখন এইসব করা আমার দ্বারা সম্ভব না। সারাদিন কাজ করে এখন আর এইসবের জন্য কোনো শক্তি অবশিষ্ট বাকি নেই। প্লিজ আজকে না, অন্য কোনো দিন। মাপসুরা বলল, আচ্ছা ঠিক আছে, যাও, মেনে নিলাম। হাত মুখ ধুয়ে এসেও আমি খাবার দিচ্ছি। আকাশ ফ্রেশ হতে চলে যায় আর মাপসুরা খাবার রেডি করতে থাকে। মাপসুরা মনে মনে ভাবতে থাকে, যাক, লাইনে আনতে পেরেছি অল্প করে। যে করেই হোক ওর মনে বিশ্বাস জোগাতে হবে, পুরোপুরি লাইনে আনতে হবে ওকে, না হয় খাটাসটাকে বলি দিতে পারবো না। আকাশ বলল, না, ওর চালে আমি পা দিব না। মাপসুরা, তোমার কি মনে হয় আমি বোকা? তুমি চাল চেলেই যাবে আর আমি কিছুই বুঝবো না? এটা কি করে হয়? আজ রাতে খালি তুমি ঘুমাও, তারপর দেখবো তোমার ওই বইটাতে কি আছে। তারপর মাপসুরা আকাশকে খাবার বেড়ে দেয় আর আকাশ খেয়ে এসে রুমে শুয়ে পড়ে। মাপসুরাও এসে শুয়ে পড়ে। মাপসুরা আকাশকে জড়িয়ে ধরে শুয়ে আছে, কিন্তু আকাশ আজকে কিছু বলে না, না হয় ও সন্দেহ করবে। তারপর মাপসুরা ঘুমিয়ে গেলে চুপি চুপি গিয়ে আলমারিটা খুলে বইটা বের করে। বইটা নিয়ে ঘরের বাইরে চলে আসে। তারপর বইটা ওপেন করে, কিন্তু কিছুই সে বুঝতেছে না, কারণ লেখাগুলো অন্যরকম। আকাশ এমন লেখা এর আগে কোনোদিনও দেখে নাই। এখন কি করবে সে? হঠাৎ সাজ্জাদের পরিচিত মানুষটার কথা মনে পড়ে। হ্যাঁ, উনি হয়তো বুঝতে পারে এতে কি লেখা আছে, কিন্তু বইটা নিয়ে গেলে তো আকাশ ধরা খেয়ে যাবে। তাই ফোনটা বের করে ছবি তুলে নেয় আর বইটা জায়গায় রেখে এসে ঘুমিয়ে পড়ে। আকাশ পরের দিন সকালে সে অফিস থেকে ছুটি নিয়ে সাজ্জাদ সহ ওই লোকটার কাছে যায় আর ফোনে তোলা ছবিগুলো দেখায়। লোকটা ফোনে ছবিগুলো দেখে মাথায় হাত দিয়ে ফেলে। আকাশ ভাই, আপনি তো শেষ। আকাশ বলল, মানে কি? লোকটা বলল, কারণ আপনার ওয়াইফ তার হারানো শক্তি ফিরে পাওয়ার জন্য আবারও ধ্যান করতেছে। আকাশ বলল, কি? আকাশ তো অবাক। লোকটা বলল, অবাক হওয়ার মতো কথা তো এখনো কিছু বলেই নাই। আকাশ ভাই, এই যে বইয়ের ছবিগুলো দেখালেন, এটা হচ্ছে বই না, এটা আপনার জীবন। কারণ এতে পরিষ্কার লেখা আছে 12 বছর উপাসনা করলে 100 সাবলীল পুরুষের সমান শক্তি হাসিল করবে। আর তার জন্য 12 বছর মানে 1 যুগ প্রতি বছরের অমাবস্যার রাতে একজন করে পুরুষ বলি দিতে হবে, তাহলেই সে এই মহান শক্তির অধিকারী হবে। লোকটা আরো বলে, এবার আমি বুঝে গেছি ওই পরীর মাকসাদটা কি। সে আপনাকেও বলি দিবে, আর আমার যতটুকু ধারণা এটাই তার শেষ বলি। কারণ বইয়ের পাতায় কিছুটা নকশা আঁকা, যেটাতে 11টা গণক পূরণ করা, বাকি খালি একটা। আকাশের তো মনে হয় পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। আকাশ বলল, আমি এখন কি করব? আমি তো ওকে অন্ধের মতো ভালোবাসি। লোকটা বলল, এটা আটকানোর কোনো পথ নাই, কারণ অমাবস্যার রাতে সমস্ত অশরীর শক্তি দ্বিগুণ হয়ে যায়। তবে যদি আপনি ওনাকে ভালোবাসা দিয়ে কাবু করতে পারেন, তাহলে আটকানো সম্ভব, না হয় আপনি শেষ। পৃথিবীতে এমন কোনো শক্তি নাই যে আপনাকে এর হাত থেকে রক্ষা করতে পারবে। আকাশ বলল, ওকে, আমি ওকে ভালোবাসা দিয়ে কাবু করব। তারপর সাজ্জাদকে নিয়ে চলে আসে। আজকে আর অফিসে যায় না, কারণ মন মেজাজ একদম ভালো নাই। ভালোবাসতে গিয়ে নিজের জীবনের ক্ষতি করলো সে। বাসায় গিয়ে দেখে মাপসুরা বসে বসে আম্মুর সাথে গল্প করতেছে। আকাশ সোজা নিজের রুমে চলে যায়, কারোর সাথে কোনো কথা বলে না। মাপসুরা বলল, কি রে, আজ আবার আকাশের কি হলো? কাল তো ভালোই ছিল, আবার আজকে এই অসময়ে অফিস না করে বাসায় চলে আসছে, কারণ কি? আকাশ কি কিছু জেনে গেল না তো? না, উপরে গিয়ে দেখি। আকাশ রুমে মনমরা হয়ে বসে আছে। না, ভালোবেসে যখন ভুল করেছি, তাহলে ভুল দিয়ে ওকে শুদ্ধ করব, না হয় নিজের জীবন দিয়ে। মাপসুরা বলল, এই আকাশ, কি হয়েছে তোমার? আজ এমন অসময়ে বাড়িতে যে? আকাশ বলল, ভালো লাগছে না, তাই চলে এসেছি ছুটি নিয়ে। মাপসুরা বলল, কি হয়েছে তোমার? দেখি আমার বাবুটার চোখ মুখ এত কালো করে রেখেছো কেন? আকাশ মনে মনে বলতেছে, কেন করো এমন মিথ্যা দীক্ষেতা? পরের সমাদর করে লাভ কি যদি ভিতরটাই নষ্ট হয়? আচ্ছা মাপসুরা, আমি কি দেখতে খারাপ? আমি কি কারোর ভালোবাসা পাওয়ার যোগ্য না? মাপসুরা বলল, কি বলতেছো তুমি এইসব? হ্যাঁ, তুমি দেখতে খারাপ হবে কেন? আমার মতো কিউট এই জগতে আর একটাও নাই। আর কে বলেছে ভালোবাসা পাওয়ার যোগ্য না? হ্যাঁ। আকাশ বলল, একটু আমার কাছে আসো। মাপসুরা আকাশের কাছে গিয়ে বসে।
আকাশ তারপর মাপসুরায়ের থুতনিতে হাত দিয়ে মাপসুরায়ের ঠোঁটে চোখের পাপড়িতে ভালোবাসার পরশ এঁকে দেয়। আকাশের চোখ বেয়ে অঝরে পানি ঝরে পড়তেছে, কারণ সবটাই মিথ্যা। সে এক মিথ্যের ভ্রমরি নিয়ে সংসার করছে। মাপসুরা তো অবাক, কি হয়েছে এই আকাশের আবার এমন পাগলের মতো কেন করছে? এই কলিজা, এমন কেন করতেছো আর কান্না কেন করতেছো? আকাশ বলল, মাপসুরা প্লিজ, আজকে কোনো প্রশ্ন করো না, আজকে তোমার মধ্যে ডুবে যেতে দাও। মাপসুরা তো অবাক, মাপসুরা কিছুই বুঝতেছে না, হা করে তাকিয়ে আছে। আকাশ বলল, মাপসুরা তোমায় জড়িয়ে ধরতে দিবে আমায়? মাপসুরা বলল, দিব তো কলিজা, তুমি না ধরলে আমায় কে জড়িয়ে ধরবে? আকাশ মাপসুরাকে অনেকটা সময় জড়িয়ে ধরে থাকে। মাপসুরা এরও কেন জানি খুব ভালো লাগছে। আকাশ মাপসুরাকে জড়িয়ে ধরে কান্না করছে। না, আর না, কান্না করব না, এবার তোমাকে সত্যি আমি ভালোবাসা উপলব্ধি করাবো। আকাশ হুট করে মাপসুরাকে ছেড়ে দিয়ে বাসা থেকে বের হয়ে যায়। মাপসুরা তো থ হয়ে বসে আছে, কি হইতেছে এসব? আকাশ সারাদিন আর ঘরে আসে না, বেশ রাত করে বাসায় ফিরে। মাপসুরা ঘুমেছিল, তাই সেও এসে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে অফিসে চলে যায়। মাপসুরা ঘুমে তখনও। এভাবে আরো কিছুদিন যায়। আকাশ একদম মনমরা হয়ে গেছে, কারোর সাথে কোনো কথা বলে না, বিশেষ করে তো মাপসুরার সাথে একদমই না। কেমন একটা যেন পাগলের মতো হয়ে গেছে। রাতের বেলায় মাপসুরা ঘুমিয়ে গেলে বাসায় আসে, আবার সকালে মাপসুরা ঘুম থেকে ওঠার আগেই চলে যায়। মাপসুরা বলে, কি রে আকাশের কি হয়েছে? কিছুই তো বুঝে আসছে না। মাপসুরা কিছু একটা লক্ষ্য করে, আকাশ কেমন যেন হয়ে গেছে। আকাশ কেমন যেন হয়ে গেছে, ও কি আমাকে উপলব্ধি করতে পারে না? না ওর জন্য কোথাও চক্কর চলছে, নাকি ওর অন্য কোথাও চক্কর চলছে? আগের মতো তেমন কথাবার্তা বলে না, এমন ধরনের যেন এক রোকা হয়ে গেছে। পাগল পাগল লাগে দেখতে ওকে। না অন্য কারোর সাথে রিলেশনে আছে, তাই আমার সাথে ভালো করে কথাও বলে না। না এটা তো হতে পারে না, আমার স্বামীর ভাগ আমি কাউকে দিব না, ও খালি আমাকেই ভালোবাসবে, ওর উপরে শুধু আমার অধিকার আছে, আর কারণ নাই। মাপসুরাও আকাশকে ভালোবেসে ফেলেছে, কিন্তু সে নিজেও জানে না এটা কেমন ভালোবাসা। কারণ সামনে আমাবস্যা চলে আসতেছে, আকাশকে বলি দিতে হবে। অন্যদিকে আকাশ বেশ রাত করে বাসায় আসে, আর আজকে মাপসুরা তার নিজের শক্তি ফিরে পেয়েছে। আকাশ রাতে বাসায় এসে দেখে মাপসুরা অন্যদিকে মুখ করে শুয়ে আছে। আকাশ মাপসুরাকে ডাক দেয়, মাপসুরা, এই মাপসুরা, তুমি কি ঘুমিয়ে গেছো? আজ অনেকদিন পর আকাশ মাপসুরার সাথে নিজ থেকে কথা বলেছে। মাপসুরা না বলে যখন এইদিকে ফিরে, আকাশ বিকট আওয়াজে একটা চিৎকার মারে মাপসুরাকে দেখে। কারণ মাপসুরায় চোখ জোড়া সবুজ হয়ে গেছে। মাপসুরায়ের চেহারা আর আকাশের গলা চিপে ধরে বলতে থাকে, কি মনে করেছিলি তুই আমার সাথে শারীরিক সম্পর্ক করে আমার শক্তি নষ্ট করে দিলে সবকিছু দমে যাবে? এটা তোর ভুল ধারণা। এই যে দেখ, আমি আমার শক্তি ফিরে পেয়েছি। ওই দিন তো জোর করে আমার শরীর নিজের বশ করেছিস, আজ আমি জোর করে তোর শরীর বশ করব। আকাশের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে পড়ছে, কারণ মাপসুরা আকাশের গলা খুব জোরে চেপে ধরেছে। ওর নড়ার মতো কোনো শক্তিও নাই। মাপসুরা নিজের শরীর থেকে কাপড় খুলে ফ্লোরে ছুড়ে দেয়, আর আকাশের ঠোঁটজোড়া নিজের করে নেয়। আকাশ চুপ করে শুয়ে আছে, ওর মনে হচ্ছে ওর রুহু এখনই বের হয়ে যাবে। মাপসুরের ঠোঁটজোড়া অগ্নিশিখার মতো গরম হয়ে আছে। আকাশে যেন নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, কিন্তু তাও মাপসুরা ক্ষমা দিচ্ছে না। আকাশ আর সহ্য করতে না পেরে বেহুশ হয়ে যায়। মাপসুরা লক্ষ্য করে আকাশ আর কোনো রেসপন্স করছে না। কেমন লাগে এখন? নিজের মধ্যে সব প্রতিশোধ দমিয়ে রেখেছিলাম, আজ তা মাত্র উসুল করা শুরু করলাম। সামনে দেখ আরো কত কিছু হয়। মাপসুরা আকাশকে বিছানায় ফেলে রেখে উঠে ওয়াশরুমে চলে যায়। ফ্লোরে পড়ে থাকা কাপড়গুলো নিয়ে মাপসুরা নিজের রূপে ফিরে আসে। ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখে আকাশ এখনো বিছানায় ওই অবস্থায় পড়ে আছে। মাপসুরার কেন জানি খারাপ লাগছে আকাশের জন্য। একটু আগে তার মধ্যে কোনো হিতাহিত জ্ঞান ছিল না। সে আকাশের সাথে কি করেছে, জগ থেকে পানি নিয়ে আকাশের মুখে ছিটে মারে। আকাশ আস্তে আস্তে চোখ খুলে দেখে মাপসুরা ওর সামনে, কিন্তু ওর ভয়ঙ্কর রূপটা এখন আর নাই। আকাশ চুপ করে আছে। মাপসুরা বলল, এই এখন কেমন লাগছে তোমার? আকাশ মনে মনে বললে, সাপের চামড়া পরিবর্তন হয় সময়কালে, কিন্তু এই মেয়ে রূপ পরিবর্তন করে মিনিটে মিনিটে। নিজে অত্যাচার করে, এখন নিজেই জিজ্ঞাসা করছে কেমন লাগছে। জীবনের মানে হয়তো ফুরিয়ে এসেছে, আর কিছুদিন পর হয়তো আমার জীবনের ইতি ঘটবে, কিন্তু হাতে আর যতদিন সময় আছে তোমাকে ভালোবেসে যাব, তুমি আমার উপর যত অত্যাচারই করো না কেন। মাপসুরা বলল, এই কথা বলছো না কেন? আকাশ বলল, কি বলবো, ভালো লাগছে। মাপসুরা বলল, এই আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুম যাব, আমার খুব মাথা ঘোরাচ্ছে। সে নিজেই আকাশকে জড়িয়ে ধরে আর আকাশের বুকে মাথা রেখে শুয়ে পড়ে। মাপসুরা এর এমন আচরণের কারণ হচ্ছে আজ অনেকদিন পর সে নিজের শক্তি ফিরে পেয়েছে। এতদিন সে সবার মতো মানুষ ছিল, কিন্তু আজ থেকে আবার পরি হয়ে গেছে। অলৌকিক শক্তির প্রভাবে সে এমন আচরণ করছে। এতটা শক্তির চাপ সে একসাথে নিতে পারেনি, না হয় সে আকাশের সাথে এরূপ আচরণ করতো না, কারণ সেও আকাশকে একটু হলেও ভালোবাসে। তবে এটা সত্যি যে ওর মনে আকাশের জন্য কিছুটা ক্ষোভ রয়েছে। আকাশও চুপ করে শুয়ে আছে মাপসুরাকে জড়িয়ে ধরে। আচ্ছা মাপসুরা, একটা কথা জিজ্ঞেস করব, তার সঠিকতা উত্তর দিবে? মাপসুরা বলল, হ্যাঁ দিব, বলো। আকাশ বলল, তুমি কি আমার সত্যিই ভালোবাসো? মাপসুরা বলল, সত্যিই ভালোবাসি কিনা জানি না, আর এটা কি ভালোবাসা কিনা তাও জানি না, তবে এটা সত্য যে তোমাকে জড়িয়ে না ধরলে আমার ঘুম আসে না, তোমার হাতে খাবার না খেলে আমার পেট ভরে না। মনের কোণে কোনো এক জায়গায় তোমাকে অবস্থান দিয়ে ফেলেছি। তবে হ্যাঁ, তুমি আমার জন্য 7 রাজার ধন।
তোমার দ্বারাই আমার স্বপ্ন পূরণ হবে। আকাশ সবটাই জানে, কিন্তু মাপসুরাকে কিছু বুঝতে দিবে না সে। তুমি আমায় ভালোবাসো কিনা সেটা তুমি জানো না, তবে আমি তোমায় খুব ভালোবাসি, নিজের থেকেও বেশি ভালোবাসি। তোমার জন্য নিজের জীবন দিয়েও দিতে পারি। জীবন দিতে 2 মিনিটও ভাবতে হবে না আমার। মাপসুরা মনে মনে বলল, আমি তো তাই করব, তোমার এই জীবন নিব। তোমার রক্তের বদলেতে যে আমার 7 রাজার ধন মিলবে, তোমাকে যে মরতেই হবে। মাপসুরা বলল, কি বলছো কি তুমি এইসব? জীবন দিবে মানে? তোমার কিছু হলে আমার কি হবে? আকাশ মনে মনে বলতে থাকে, নিজে নিজে জীবন তো তুমিই নিবে, মিথ্যে আশ্বাস কেন দিচ্ছ? আরে না, কথার কথা বলছি। মাপসুরা বলল, আমি আরো ভেবেছি কি না কি, এই আর একটাও কথা বলবা না, এখন ঘুমাবো দুজন। আকাশ বলল, আচ্ছা। তারপর দুজনে মিলে ঘুমিয়ে পড়ে। সকালে মাপসুরা ঘুম থেকে উঠে দেখে আকাশ চায়ের কাপে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মাপসুরা বলল, এই তুমি কেন কষ্ট করে চা আনতে গেলে? আকাশ মনে মনে বলতে থাকে, কাল তো ভেবেই নিয়েছি যতদিন সময় আছে তোমায় ভালোবেসে যাব। তারপর মাপসুরাকে বলল, কেন আনতে পারি না বুঝি? মাপসুরা বলল, এই না, তা কেন? কই দেখি দাও। আমার বরটা কষ্ট করে চা করে আনছে। মাপসুরা চায়ে একটা চুমুক দেয়। চাটা অনেক মজার হয়েছে। খুশিতে আকাশের গালে একটা চুমু এঁকে দেয়। ইস, এত মজার চা মনে হয় এই জীবনে প্রথম খেলাম। এভাবেই চলতে থাকে। আকাশ এখন সবসময় মাপসুরার দেখাশোনা করে, 3 বেলা ওকে খাইয়ে দেয়, মাঝে মাঝে ঘুরতেও নিয়ে যায়। দুজনে মিলে এক রিকশায় করে ঘুরে খুব মজা করে। আমাবস্যা প্রায় চলেই এসেছে, আর মাত্র 2 দিন বাকি। আকাশের মনটা একদম ছোট হয়ে আছে। কাল বাদে পরশু সে আর এই দুনিয়ায় থাকবে না, তবে সে সন্তুষ্ট যে সে তার ভালোবাসার মানুষের হাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। আমাবস্যা চলে এসেছে, আজ রাতেই আমাবস্যা। মাপসুরের বাবা মাও জমিনে আসে, তারপর মাপসুরের কাছে যায়। আকাশ মাপসুরের বাবা মাকে পায়ে ধরে সালাম করে। আজকে আকাশ অফিসে যায় নাই। এরপর বলল, মাপসুরা তোমরা কথা বলো, আমি একটু সাজাদের সাথে কথা বলে আসছি। তারপর আকাশ ঘর থেকে বের হয়ে যায়। মাপসুরার বাবা বলে, কিরে পাঠাটাকে বলি দিবি কিভাবে? মাপসুরা বলল, ওটা নিয়ে তোমরা চিন্তা করো না, আজ রাতে ওকে খাবারের মধ্যে সুরা মিশিয়ে দিব, মানে মন্ত্রের পানি। তারপর ওকে পরিপালকে নিয়ে গিয়ে পুরা পরিপালকে সবার সামনে বলে দিব। আকাশ লক্ষ্য করে তার ফোনটা বাসায় ফেলে রেখে এসেছে। ফোনটা নেওয়ার জন্য আবার বাসায় ফিরে যায়। তখনই মাপসুরা আর ওর বাবার কথোপকথন শুনে ফেলে। আচ্ছা, তাহলে আজ আমাকে ঘুমের মধ্যে পরিপালকে নিয়ে যাবা? সমস্যা নেই, তোমার হাতে মন্ত্রের পরা পানি কেন, বিষও খেয়ে নিব। ভালোবাসা যখন উপলব্ধি করাতে পারিনি, মরে যাওয়াই শ্রেয়। মাপসুরা লক্ষ্য করে আকাশ আবার ঘরে ফিরে এসেছে। আকাশ, কি হলো? তুমি না সাজ্জাদের সাথে দেখা করতে যাওয়ার কথা, ফিরে এলে যে? আকাশ বলল, যাব, কিন্তু ফোনটা ভুলে ফেলে রেখে চলে গিয়েছিলাম, তাই সেটা নিতে এসেছি। মাপসুরা বলল, ও। আকাশ ফোনটা নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। দুপুরে ফিরে আসে। সাজ্জাদকে এ বিষয়ে কিছু জানায় না, আর সাজ্জাদও ভুলে গেছে আজ যে আমাবস্যা। দুপুরে আকাশ নিজ হাতে মাপসুরাকে খাইয়ে দেয়। সারাদিন মাপসুরের দেখাশোনা করে, মাপসুরের সাথে সাথে থাকে। আজকেই শেষ দিন, এরপর হয়তো আর কোনোদিন মাপসুরাকে নিজ হাতে খাইয়ে দিতে পারবে না, মাপসুরাকে ভালোবাসতে পারবে না। আকাশ ওর মাকেও বলে, মা আমার যদি কিছু হয়ে যায় আমাকে ক্ষমা করে দিও। তোমার আপন ছেলে না আমি, তারপরেও কখনো আপন মার আদরের কমতি অনুভব করতে দাওনি। আকাশের মা কিছুই বুঝতে পারছে না, হঠাৎ ছেলে এমন ধারা কথা কেন বলতেছে। আকাশ, কি হয়েছে তোর? এমন আজে বাজে কথা বলছিস কেন? আকাশ বলল, না মা, কিছু হয়নি, এমনি বললাম। মা তোমায় খুব ভালোবাসি। মা তোমার কোলে একটু মাথা রাখতে দিবে আমায়? আকাশের মা বলল, বাবা কি বলছিস? মায়ের কোলে সন্তান মাথা রাখবে, এতে না করব কেন? এটা কি করে হয়? আকাশ ওর মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে, আর আকাশের মা ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সন্ধ্যা ঘনিয়ে প্রায় রাত হয়ে এসেছে। সবাই খাবার খেয়ে শুয়ে পড়েছে, আর আকাশ বিছানায় বসে আছে। সে তার মৃত্যুর জন্য অপেক্ষা করছে। আজ আমাবস্যার রাত। আজকে মাপসুরা ওর 12 বছরের সাধনার মূল কাজ ইন্তেজাম দিবে। রাতের বেলায় আকাশ খেয়ে দিয়ে খাটে শুয়ে আছে। এমন সময় মাপসুরা একটা গ্লাসে করে সুরা নিয়ে আসে। মাপসুরা বলল, নাও আকাশ, এটা খাও, তোমার জন্য নিজ হাতে বানিয়েছি। পরিপালকের এই শরবত আমরা প্রায় সময় পান করি। আকাশ বলল, আচ্ছা দাও, খাবো, তবে তার আগে আমার একটা কথা রাখতে হবে। মাপসুরা বলল, কি কথা? আকাশ বলল, তোমায় জড়িয়ে ধরতে দিবে আমায়? আমার কেন জানি মনে হচ্ছে এরপর আমি আর কোনোদিন তোমায় জড়িয়ে ধরতে পারবো না। মাপসুরা ঘাবড়ে যায় আকাশের কথা শুনে। ও কি কিছু জেনে গেল না তো? আচ্ছা জড়িয়ে ধরো। আকাশ মাপসুরাকে জড়িয়ে ধরে ওকে পাগলের মতো চুমু খেতে থাকে। মাপসুরা, তোমায় খুব বেশি ভালোবাসি। হাসরের দিন খোদার কাছে একটাই আবদার করব, পরকালে আমার জীবন সঙ্গিনী হিসাবে যেন তোমাকেই পাই। আমার আর কাউকেই চাই না, শুধু তোমাকেই চাই, শুধু তোমাকে। মাপসুরা মনে মনে ভাবতে থাকে, ছেলেটা আমায় এতটা পাগলের মতো ভালোবাসে, তাও ওর জীবনটা নিয়ে নিচ্ছি আজ আমি। এমন স্বামী কপালে নসিব হওয়া ভাগ্যের ব্যাপার, যে তার স্ত্রীকে এতটা পাগলের মতো ভালোবাসে। আমিও তো তোমাকে ভালোবাসি, তোমার বাচ্চাও তো আমার গর্বে। তোমায় ছাড়া থাকবো কিভাবে আমি? তুমি খাইয়ে না দিলে আমায় কে খাইয়ে দিবে? আমাকে কে ঘুম পাড়াবে? কে রাতের বেলা জড়িয়ে ধরে বলবে আমার বুকে মাথা রেখে ঘুম যাও? কিন্তু কি করব আমি? আমিও যে অপারক। যোগ্য করার এটাই নিয়ম। জমিনে আসার পর প্রথমে যে মানুষটাকে নজরে পড়বে তাকে বলে দিতে হবে। বিশ্বাস করো, ছলনা করতে করতে কখন যে ভালোবেসে ফেলেছি তোমায় আমি, তা নিজেরও অজানা। কিন্তু তোমার যে মরতেই হবে, না হয় আমার এত বছরের সাধনা সবটাই যে ধুলোয় মিশে যাবে।
আকাশ বলল, এই মাপসুরা, এত কি চিন্তা করছো, দাও শরবতের গ্লাসটা আমাকে। মাপসুরা আকাশের কথায় হুঁশ ফিরে, ওহ এই নাও গ্লাসটা, আকাশের দিকে এগিয়ে দেয়। আকাশ গট গট করে পুরো সুরার পানিটা খেয়ে ফেলে। একটু পর আকাশের দুনিয়াদারি ঘুরতে থাকে চরকির মতো। আকাশ বলল, মাপসুরা আমার না খুব কষ্ট হচ্ছে। বলতে না বলতে ঠাস করে খাটের উপরে পড়ে যায়। মাপসুরা আমার মাথা একটু করে তোমার কোলে নিবে? আমি না তোমার কোলে মাথা রেখে দুনিয়া মায়া ত্যাগ করতে চাই। মাপসুরা বলল, হ্যাঁ নিব তো। মাপসুরা আকাশের মাথাটা নিজের কোলে উঠিয়ে নেয় আর মাপসুরা এর চোখ দিয়েও টপ টপ করে পানি বেয়ে পড়ছে। এই ছেলেটা তাকে এতটা ভালোবাসে, তার জান নিতেই ব্যস্ত সে। আকাশ বলল, মাপসুরা তোমায় শেষ একটা কথা বলি, তুমি কখনো নিজেকে দোষী মনে করবে না মন, কারণ আমি সবটাই জানি আর জেনে বুঝে এই সবটা করেছি। আমি বহুকাল আগেই জেনে গেছি আমার কলিজাটা আমাকে বলে দিবে, না হয় ওর 12 বছরের সাধনাটা নষ্ট হয়ে যাবে। কি করে পারি বলো আমি আমার নিজের কলিজার 12 বছরের সাধনাটা নষ্ট করতে? যে আমাকে নিজের সৎমাটাকে নিজের আপন মায়ের মধ্যে রূপান্তর করে দিয়েছে, সে মা আমাকে দুই চোখে দেখতে পারতো না, সেই মা আমাকে নিজের আপন ছেলের মতো ভালোবাসে। এই মানুষটা আমার জন্য এত কিছু করলো, কি করে বলো এমন মানুষটার মনের আশাটা অপূর্ণ রাখি? তাই নিজ ইচ্ছাতেই তোমার জন্য নিজের জীবনটা দিয়ে দিলাম, ভালো থেকো কলিজা। এই বলেই আকাশ চুপ হয়ে যায়। মাপসুরা আকাশের এমন কথা শুনে হাউমাউ করে কেঁদে দেয়। কি করে পারলাম আমি এমনটা করতে, যে আমাকে এতটা পাগলের মতো ভালোবাসে, যে নিজের জীবনটা দিতেও 2 মিনিট চিন্তা করে না। ফাঁসির আসামিদেরকে যখন শেষ ইচ্ছাটা জিজ্ঞেস করা হয়, তখন তারাও বলে আমার পরিবারের সাথে দেখা করতে চাই। কিন্তু এই আকাশ এমন একজন ব্যক্তি যে মরার আগে আমার কাছে শেষ ইচ্ছা পোষণ করেছে, সে আমায় জড়িয়ে ধরতে চায়। কি করে পারলাম আমি এতটা পাষাণ হতে? মাপসুরা এমন একটা সুরা পান করিয়েছে, এরপর আকাশ আর কখনো উঠবে না। এই অবস্থায় তাকে পরিপালকে নিয়ে গিয়ে বলি দেওয়া হবে। এমন সময় মাপসুরা এর বাবা রুমে আসে। কি রে, কাজ হলো? সময় তো ঘনিয়ে এসেছে, তাড়াতাড়ি পরিপালকে যেতে হবে, না হয় এরপর আর পরিপালকে যেতে পারবো না। মাপসুরা বলল, হ্যাঁ কাজ শেষ, এখন শুধু ওকে নিয়ে গিয়ে বলি দিলেই 12 বছরের সাধনার অবসান ঘটবে বলে মাপসুরা কান্না করে দেয়। মাপসুরের বাবা বলল, কি রে তুই এমন কান্না করছিস কেন? তোর তো খুশি থাকার কথা, তোর এত বছরের সাধনা যে পূর্ণ হচ্ছে। মাপসুরা বলল, বাবা আমি ওকে ভালোবাসি, আর সে নিজ ইচ্ছায় জীবন দিয়েছে। সে জানতো সবটা আগে থেকেই যে আমি ওকে বলি দিব, তাও আমাকে বুঝতে দেয়নি, কিছু বলেওনি, পাগলের মতো ভালোবেসে গেছে। মাপসুরের বাবা বলল, মারে শোন, জীবনে কিছু পেতে হলে কিছু বিসর্জন দিতে হয়। যদি ভালোই বাসতি তাহলে আগে তোর ভাবা উচিত ছিল যে ওর সাথে এমন ধারা কোনো কিছু করা ঠিক হবে না। কিন্তু এখন ওকে সুরা পান করিয়ে দিয়েছিস, এখন আর কোনো কিছু বদলানো যাবে না, ওকে বলি দিতেই হবে। তারপর আকাশকে নিয়ে যাওয়া হয় পরিপালকে। আকাশের বাসায় কেউ জানে না পরিপালকে আজকে পরীর ঢল নেমেছে, কারণ আজকে যজ্ঞ উৎসব পরিপালকে, আজকে মানুষ বলি দেওয়া হবে। এই কারণে সমস্ত পরীরা একত্রিত, আর বিশেষ করে আজকে অমাবস্যার রাত, সমস্ত পরীরা অমাবস্যার রাতে একত্রিত হয়ে উৎসব পালন করে। আকাশকে বলির কোলে আটকানো হয়েছে, জল্লাদের হাতে বিশাল বড় একটা তলোয়ার। একটু পর সমস্ত কার্যক্রম শেষ করে আকাশকে বলি দেওয়া হবে। তবে অবশ্য আকাশকে বলি দেওয়ার কথা ছিল মাপসুরায়ের, কিন্তু সে দিবে না, জল্লাদকে বলা হয়েছে দেওয়ার জন্য। সবাই মন্ত্র পাঠ করতেছে, মন্ত্র পাঠ করা শেষ সবার। যে পণ্ডিতটা বলেছিল 12 বছর বলি দিলে অলৌকিক শক্তির অধিকারী হবে, সেও আছে। সেই পণ্ডিতটা হাতে করে এক জাতীয় সবুজ কালারের তরল পানি নিয়ে আকাশের ঘাড়ে মেখে দেয়। তারপর জল্লাদ তার ধারালো তলোয়ারটা দিয়ে বলির কোলে যায়, আর ছুরিটা হাতে নিয়ে আকাশের ঘাড় বরাবর একটা কোপ মারে। সাথে সাথে আকাশের মস্তকটা দেহ থেকে আলাদা হয়ে যায়। চিরচির করে রক্ত বের হচ্ছে আকাশের শরীর থেকে। দেহটা পড়ে আছে এক পাশে, মস্তকটা পড়ে আছে আরেক পাশে। দেহের দুইটা অংশ দুই দিকে ছিটিয়ে মাটিতে পড়ে আছে। এমন সময় মাপসুরায়ের পেটে পেইন শুরু হয়। আবার অন্যদিকে আকাশের বলি সে আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। এইটা দেখে মাপসুরায়ের বাবা আরো কয়েকজন মিলে ধরাধরি করে মাপসুরাকে নিয়ে গিয়ে বিছানায় শোয়াই দেয়। পণ্ডিতরা এসে মাপসুরাকে দেখে ওর কি হয়েছে। পণ্ডিতরা নিজের অলৌকিক শক্তি ব্যবহার করে মাপসুরায়ের জ্ঞান ফিরিয়ে আনার জন্য আর কি কারণে জ্ঞান হারিয়ে ফেলেছে তা জানার চেষ্টা করে। পণ্ডিতরা চেষ্টা করছে, কিন্তু কিছুতেই মাপসুরায়ের জ্ঞান ফিরছে না। একে একে সমস্ত পণ্ডিত চেষ্টা করে, কিন্তু কেউ সফল হচ্ছে না। এমন সময় বয়স্ক পণ্ডিতটা আসে, যে মাপসুরায়ের সাধনার কথা বলেছিল, আর সেও চেষ্টা করে অলৌকিক শক্তি দিয়ে, কিন্তু সে যা দেখতে পায় তারপরে তো সে মাথায় হাত দিয়ে বসে পড়ে। পণ্ডিতের এই অবস্থা থেকে সবাই তো পেরেশান, হায় হায় ওনার কি হলো। সবাই তো ভয় পেয়ে যায়, কারণ উনি পরিপালকের সবচাইতে বড় পণ্ডিত। আধ্যাত্মিক শক্তি ওনার থেকে বেশি কারোর কাছে নাই। মাসুরের বাবা বলল, পণ্ডিত মশাই আমার মেয়ে কি হয়েছে, আমার মেয়ে উঠছে না কেন? পণ্ডিত যা বলে সবাই তো মাথায় হাত দিয়ে ফেলে। আপনার মেয়ের পেটে মানুষের বাচ্চা, আর সেই বাচ্চা ভবিষ্যৎ প্রজন্মে পরিপালকের রাজ করবে, কারণ মাপসুরের সাধনার সকল শক্তি এই বাচ্চার শরীরে ঢুকে গেছে। আর মাপসুরের ততক্ষণ পর্যন্ত জ্ঞান ফিরবে না যতক্ষণ না আকাশ জীবিত হবে, কারণ দুনিয়ার চক্রের সাথে আপনার মেয়ের সূত্র জুড়ে গেছে। সে আর সম্পূর্ণরূপে পরী নাই, সে পরীর মতো 1000 বছরও বাঁচবে না। সে মানুষের মতো বুড়ো হয়ে গেলে মারা যাবে। মানুষ চক্র লেগে গেছে ওর
ওর শরীরে। মাপসুরার বাবা বলল, পণ্ডিত মশাই কি বলছেন কি এইসব? আকাশকে তো বলি দেওয়া হয়ে গেছে, আর সে জীবিত না হলে আমার মেয়েরও জ্ঞান ফিরবে না। পণ্ডিত বলল, জি মহারাজ, এমনটাই হবে। মাপসুরের বাবা বলল, পণ্ডিত মশাই আপনি যে করে হোক আমার মেয়েকে বাঁচান, হাত জোর করে বলছে। পণ্ডিত বলল, মহারাজ মাপসুরাকে বাঁচাতে হলে আকাশকে আবার জীবিত হতে হবে, কিন্তু তা তো আর সম্ভব না। মাপসুরার বাবা বলল, আমি জানি না পণ্ডিত মশাই, আপনি আমার মেয়েকে যে করেই হোক ঠিক করে দেন, দরকার হয় আকাশকে আবার পুনরায় জীবিত করুন। পণ্ডিত বলল, মহারাজ এ কি বলছেন আপনি? পুনরায় জীবিত করার কল্যাবিদ্যা সে তো 1000 বছর পুরনো, আর সেই মন্ত্র যে মনি ঋষিরা বের করেছিল তারা সেই মন্ত্রটা কোনো এক গুহায় লুকিয়ে রেখেছে। সেই মন্ত্র ছাড়া পুনরায় জীবিত করা আমার পক্ষে সম্ভব না। মাপসুরের বাবা বলল, আমি তা জানি না, আপনি যে করেই হোক আমার মেয়েকে জীবিত করুন। পণ্ডিত টেনশনে পড়ে যায়। আচ্ছা মহারাজ, আমাকে কিছুটা সময় দিন, আমি দেখছি কি করা যায়। তারপর পণ্ডিত তা সেখান থেকে চলে যায় তার 2-1 জন সাথীকে নিয়ে। সবাই একই স্থানে একত্রে হয়ে আছে। আজ কোনোপরই তার বাসস্থানে যাবে না, কারণ আজ অমাবস্যা। তাই ঘন্টা 3-1 পর পণ্ডিত তার সাথীদেরকে নিয়ে ফিরে আসে। সবাই তো অবাক চোখে পণ্ডিতের দিকে চেয়ে আছে, কি করবে উনি এখন। তারপর বড় পণ্ডিত সকলের উদ্দেশ্যে করে বলে, আমরা যেখানে দুর্গ করব সেখানে কেউ যাবে না, ভুলেও। একটা সীমারেখা এঁকে দেয় গোল করে। আকাশের মুখমণ্ডলটা আর শরীরটা নিয়ে ওই গোলের মধ্যে রাখে, আর পরিপালকের সমস্ত পণ্ডিত গোল করে বসে পড়ে। চতুর্পাশে আগুন জ্বলছে সীমারেখা বরাবর। সকল পণ্ডিতরা দুর্গ শুরু করে দেয় বড় পণ্ডিতের কথায়, আর সমস্ত পরিপালকের সকল পরি গোলকের বাহির থেকে তা নির্বাক চোখে দেখছে। বড় পণ্ডিত সকল পণ্ডিতের উদ্দেশ্যে করে বলে, আধ্যাত্মিক শক্তির মাধ্যমে আমি সেই গুহায় যাব যেখানে মানুষ জীবিত করার মন্ত্রের বইটা লুকিয়ে রাখা হয়েছে। আমি বইটা গুহা থেকে আনার সময় হয়তো আমার জানও চলে যেতে পারে, কারণ মনি ঋষিরা সেই গুহার আশেপাশে বিভিন্ন মায়াজাদু লাগিয়ে রেখেছে। আমার যাই হোক, কিন্তু তোমরা কেউ পিছু হাঁটবা না, আর আমার কনিষ্ঠ আঙুলটা একজন ধরে সংযোগ করে রাখবা। মন্ত্রের বইটা তার হাতেই চলে আসবে, আর আমি যদি না ফিরে আসি তাহলে মন্ত্রটা পাঠ করে মন্ত্রের বইটা আবার আমার হাতে রেখে দিবে। পণ্ডিত নিজের আধ্যাত্মিক শক্তির মাধ্যমে সেই গুহায় যায়। বইটা সেই গুহা থেকে বের করে সমস্ত মায়াজাল পার হয়ে, কিন্তু বইটা নিয়ে ফেরার সময় একটা মায়াজাদুতে আটকে পড়ে। পাশের পণ্ডিতের হাতে বইটা এসে পড়ে। সেই বইটা খুলে মন্ত্রটা পাঠ করে। সাথে সাথে আকাশের দেহটা মাটি থেকে কয়েক হাত উপরে উঠে যায়। তার মস্তক ছাড়া শরীরটার সাথে ইতিমধ্যেই আকাশের মস্তকটার জোড়া লেগে যায়। পরিপালকের আজ যেন কোনো এক সর্বশক্তির কাজ চলছে। সবাই হতভম্ব হয়ে আছে। আকাশের শরীরটা আস্তে করে মাটিতে নেমে আসে। অন্যদিকে মাপসুরার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার পর সে আকাশ বলে চিৎকার দিয়ে ওঠে। তো ভাইয়েরা, মাপসুরার জ্ঞান ফিরে আসা মানে বুঝেন তো? আকাশের জ্ঞান ফিরে আসে। সে আস্তে আস্তে চোখ খুলে নিজেকে আবিষ্কার করে সে মাটিতে পড়ে আছে। তার চতুর্পাশে ঘিরে ঘিরে অনেক লোক বসে আছে, সাদা কালারের জামা পরিধান করে। পণ্ডিতটা মন্ত্র পাঠ করে তাড়াতাড়ি বড় পণ্ডিতের হাতে বইটা দিয়ে দেয়। আর বড় পণ্ডিত বইটা গুহায় রেখে বের হয়ে আসে। তখন সে দেখতে পায় কোনো মায়াজাদু আর নেই। সে নিজের মধ্যে ফিরে আসে। অন্যদিকে মাপসুরার চিৎকার শুনে ওর বাবা মা আরো কয়েকজন দৌড়ে যায়। মাপসুরা আকাশ আকাশ বলে জোরে চিৎকার করতে থাকে। মাপসুরার বাবা বলল, মা, আকাশ ঠিক হয়ে আছে, তুই এমন করিস না। মাপসুরা বলল, না, আমার আকাশ কই? আমার আকাশকে আমার কাছে ফিরিয়ে দাও, আমার আকাশকে চাই, আমি ওকে দেখবো। মাপসুরার বাবা বলল, মারে, তুই একটু শুয়ে রেস্ট কর, আকাশ ঠিক আছে, ওর কিচ্ছু হয়নি। মাপসুরা বলল, না, আমি আকাশকে দেখবো। এই বলে জোর করে বিছানা ছেড়ে উঠে পড়ে, আর ঘর থেকে বের হয়ে আকাশ আকাশ বলে চিৎকার করতে থাকে। আকাশ আস্তে আস্তে উঠার চেষ্টা করে মাটি থেকে। মাপসুরা লক্ষ্য করে হাজার হাজার পরীর ভিড়ে আকাশ দাঁড়িয়ে আছে। পণ্ডিতদের দুর্গ করাও শেষ। মাপসুরা পরিপালকের পরীদেরকে ঠেলে দৌড়ে গিয়ে আকাশকে জাপটে ধরে, আর পাগলের মতো চুমু খেতে থাকে আকাশের সারা শরীরে। আমার কলিজার কিছু হয়নি তো? এই বলে আকাশের ঘাড়ে ঠোঁটে কপালে চুমু খেয়েই যাচ্ছে। সবাই তো শরমে চোখ বন্ধ করে রেখেছে। মেয়েটা কি করছে? আকাশ বলল, কলিজা, আমি তো ঠিক আছি, তুমি এমন করছো কেন? আর আমাকে না বলি দেওয়া হয়েছিল, তাহলে জীবিত হলাম কি করে? এমন সময় পণ্ডিত একজন এগিয়ে এসে বলতে থাকে, জীবিত হলেন কিভাবে? মাথার ঘাম পায়ে পড়েছে আমাদের আপনাকে জীবিত করতে। মাপসুরা আকাশকে জাপটে ধরে আছে, মনে হয় যে ছেড়ে দিলে আকাশ কোথাও হারিয়ে যাবে। আকাশও মাপসুরাকে জড়িয়ে ধরে। এরপর আকাশকে আর মাপসুরাকে রাজসভায় নিয়ে যাওয়া হয়। মাপসুরের বাবা আর পরিপালকের সকলে মেনে নেয় আকাশকে, কারণ মহারাজ আদেশ করেছে। আর তার চেয়ে বড় কথা, আকাশকে মারলে মাপসুরাও মরে যাবে। সেই রাতে তাদের আবার বিয়ে হয়, এবং সকল পরিদের সামনে মাপসুরের বাবা আকাশকে পরিপালকের রাজা হিসাবে ঘোষিত করে। তবে আকাশের পর আকাশের আর মাপসুরার সন্তানই হবে এই রাজসভার অধিকারী। আকাশ তারপর মাপসুরাকে নিয়ে পরিপালক থেকে ফজরের আগেই বাসায় ফিরে আসে। কেউ টেরও পায় না। সারাদিন আকাশ আর মাপসুরা জমিনে থাকে। রাতের বেলায় পরিপালকে যায়, কারণ এখন তারা যখন ইচ্ছা হয় পরিপালকে যেতে পারে। কিছুদিন পর মাপসুরের বাবু হবে। আকাশ সবসময় ওর খেয়াল রাখে। কিছুদিন পর ওদের ফুটফুটে একটা বাচ্চা হয়। গায়ের রং ধবধবে সাদা মাপসুরের মতো, কিন্তু চেহারায় পুরো আকাশের উপরে গিয়েছে। এভাবেই চলতে থাকে। 6 বছর পরে তানিম দৌড়াচ্ছে খাবার খাবে না বলে। তানিম হচ্ছে মাপসুরা আর আকাশের বাবু, আর মাপসুরা তানিমের পিছনে পিছনে দৌড়াচ্ছে ওকে খাবার খাওয়ানোর জন্য। তানিম কোথায় গিয়ে জানি লুকিয়ে পড়েছে। এমন সময় আকাশ এসে মাপসুরাকে পিছন থেকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে নাক ঘষতে থাকে।
আমার কলিজাটা কি করে? মাপসুরা বলল, তোমার বান্দর পোলাটারে খাওয়াইতেছি, কিন্তু কোথায় গিয়ে যে লুকিয়ে পড়েছে খাওয়ার ভয়ে কে জানে। মাপসুরা তানিমকে এত ডাকাডাকি করে কিন্তু তানিম বের হয় না। আকাশ বলল, আমার ছেলে অনেক ভালো, দেখেছো? সে জানে তার পাপা এখন তার মাকে আদর করবে। এই বলে কোলে তুলে নেয় মাপসুরাকে, আর ওদের বেডরুমে গিয়ে মাপসুরাকে ছেড়ে দিয়ে রুমের দরজা বন্ধ করে দেয়। আকাশ বলল, চলো তানিমের জন্য একটা খেলার সাথে আনি। মাপসুরা বলল, লাগবে না, একটাকেই সামাল দিতে পারি না, তিনার আরো একটা চাই। আকাশ বলল, তোমার না লাগলে নাই, আমার লাগবে বলে মাপসুরাকে আদর করতে শুরু করলো। এমন সময় তানিম দরজার সামনে এসে দরজা বাড়ি দিতে থাকে। পাপা, মাম্মাম, তোমরা কোথায়? আকাশ বলল, তানিম, তোমার পাপা তোমার মাম্মাকে আদর করছে, তোমার সাথে খেলার জন্য একটা সাথী আনতে। তানিম বলল, আচ্ছা পাপা, বেশি করে করো, কেমন? আমার খেলার সাথী যেন তাড়াতাড়ি পাই আমি। মাপসুরা বলল, বদলোক একটা, খবিস, নিজের ছেলেকে কেউ এসব বলে? আকাশ বলল, দেখেছো তোমার ছেলে কত স্মার্ট, সে বলেছে বেশি করে আদর করতে, আমি তাই করব। আরে ভাই, আপনারা কি শুনেন? হ্যাঁ, ওরা আদর করবে এটাও শুনতে হবে আপনাদের? যান সবাই নিজের বউকে গিয়ে আদর করুন। আসসালামু আলাইকুম গাইস, এখানেই শেষ হয়ে যায় পরি যখন বউ গল্প। গল্পের ভুল ত্রুটি সকলেই ক্ষমার নজরে দেখবেন, আর এতদিন গল্পের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো গাইস, এরপরে কি আপনারা রাফি গল্পের পরবর্তী পার্টগুলো চান, নাকি অন্য কোনো নতুন গল্প চান? অবশ্যই কমেন্টে আপনাদের মতামতগুলো জানাবেন। আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে আমি পরবর্তী ভিডিও আপলোড করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং শীতটাকে ভালোভাবে উপভোগ করবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।